নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? এডমিশন জার্নি কিন্তু আমাদের মোটামুটি শুরু হয়ে গিয়েছে। অ্যান্ড আমাদের মধ্যে পুরো ভর্তি যুদ্ধে আমাদের সবসময় একটা ভীতি কাজ করে যে এত কিছু টপিক, এতগুলা টপিক, এখানের মধ্যে আমাদের কি করতে হয়, সবসময় সিলেক্টিভ ওয়েতে টেকনিক্যালি প্রত্যেকটা টপিক শেষ করতে হয় এবং দেন সেগুলো ধরে ধরে এগিয়ে যেতে হয়। এখন এতগুলো পড়ার মধ্যে আমাদের টাইম ম্যানেজমেন্টের যেমন সমস্যা হয়, তেমনি হচ্ছে মোটিভেশন কম কাজ করে, পড়ার ক্ষেত্রে ভয়ভীতি কাজ করে। এক্সামের হলে যখন আমরা বসি, সারা রাত পড়েছি, কিন্তু পরের দিন যখন গিয়ে আমরা এক্সাম দিই তখন দেখা যায় কি যে আচ্ছা এক্সাম দিচ্ছি, আমি তো আজকে ফুল কনফিডেন্স, আমি কালকে সারা রাত পড়েছি, কিন্তু প্রশ্ন পাওয়ার পরে, অ্যান্সার শিট পাওয়ার পরে, যখন তুমি পরীক্ষা দিয়ে দেওয়ার পরে যখন তুমি খাতাটা পাও যে তুমি কীরকম পারফর্ম করেছো, দেখা যায় কি আগের দিন সারা রাত পড়ার পরেও তোমার আশানুরূপ মার্ক আসেনি। এরপর কি হয়, আমাদের মধ্যে একটু ডিমোটিভেটেড ফিল করি যে আমার ফ্রেন্ড পেয়েছে, আমি পাইনি, সারা রাত পড়েছি, কী গাফিলতি আছে। এইসবগুলো জিনিস সবসময় এই ভর্তি যুদ্ধে আমাদের মধ্যে চলতে থাকে। এত কিছু পড়া, এত গাদা গাদা পড়া, যেখানের মধ্যে আমাদের যদি পরীক্ষায় ভালো করতে হয় বা যদি খুব ভালো একটা মার্কস আনতে হয়, তাহলে অবশ্যই আমাদের কিছু সিলেক্টিভ ওয়েতে টেকনিক্যালি প্রত্যেকটা বিষয় শেষ করতে হয়। এখন হিসাব বিজ্ঞানের যে বিষয়গুলো, এখানে আমরা ইন্টারে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ শেষ করে এসেছি, কিন্তু দেখা যায় কি যখন আমরা ভর্তি যুদ্ধে যাই তখন দেখা যায় কি যে আমি পড়ছি ষষ্ঠ অধ্যায় বা সপ্তম অধ্যায়, কিন্তু এখানের মধ্যে সে প্রথম অধ্যায়ের জাবেদা বা প্রথম অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের খতিয়ান, হিসাব, পঞ্চম অধ্যায়ের এই সকল বিষয়গুলো সেখানের মধ্যে দিয়ে দেওয়া থাকে বা বেসিকটা দিয়ে দেওয়া থাকে। আমাদের কনফিউশন কাজ করে যে আরে আমি তো করছি এই অধ্যায়, এখানের মধ্যে সমন্বয় আসলো থেকে। তার মানে আমাদের এখানে ব্রড পড়া, অনেক কিছু পড়তে হবে, কিন্তু আমাদের সবসময় টেকনিক্যালি এবং টেকনিক্যাল ওয়েতে আগাতে হয়। তাহলে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সম্পর্কে জানবো, যেটাতে দেখা যায় কি যে সেই ইন্টার লাইফ থেকে আমাদের সবার মধ্যে কোনো না কোনো কনফিউশন কাজ করে বা ভয়ভীতি কাজ করে, বা আমরা ধরতে পারি না যে আচ্ছা সমন্বয় জাবেদা বা হচ্ছে জাবেদার বিষয় যেগুলো থাকে, যে সেখানের মধ্যে একটা পার্ট যেটা আমাদেরকে বলা হচ্ছে সমন্বয় জাবেদা। আমরা কি হয় যে দেখা যায় কি ইন্টার থেকে আমরা বলি কি যে এই চ্যাপ্টারটা অনেক কঠিন, এটা স্কিপ করা যায়, কিন্তু দেখা যায় পরীক্ষার মধ্যে এই পোর্শন থেকে সে বেশি হচ্ছে এমসিকিউ আসতে দেখা যায় বা বেশি হচ্ছে প্রশ্ন আসতে দেখা যায় আমাদের এই পোর্শনটা থেকে। আর সেখানের মধ্যে যেটাকে বলা হচ্ছে সমন্বয় দাখিলা। আজকে আমরা সমন্বয় দাখিলা সহ আরো এমন কিছু টপিক সম্পর্কে জানবো যেগুলো দেখা যায় আমাদের এডমিশন যে ভর্তি পরীক্ষাগুলোতে আছে, যে সেখানের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো দিয়ে দেওয়া থাকে এবং খুবই কনফিউজিং করে দিয়ে দেওয়া থাকে। আমরা সবসময় গুলিয়ে যাই যে এটা কি হবে, এটা কি হবে না, এটা কিভাবে অ্যান্সার করতে হবে। অ্যান্ড আমরা এটাও বুঝি না যে আমাদের এই চ্যাপ্টারগুলো কিভাবে শেষ করতে হবে। অনেক কিছু পড়া থাকে, কিন্তু আমাদের কিন্তু টেকনিক্যাল ওয়েতে আগাতে হয়, টেকনিক্যাল ওয়েতে সিলেক্টিভ পড়া পড়তে হবে। ঠিক আছে, আমাদের কিন্তু অনেক পড়া থাকে। অ্যান্ড দেখা যাবে কি যে তুমি সময়ের মধ্যে সব পড়া শেষও করতে পারবে না। যে তুমি দেখে নিও যে যখন তুমি এডমিশন ভর্তি যুদ্ধ শেষ হবে তখন দেখবে যে আমার সময়ের মধ্যে অনেকগুলো পড়া বাকি আছে। কেন বাকি আছে? কেননা তুমি সেই গাধার মতো একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু প্রত্যেকটা লাইন দাগিয়ে দাগিয়ে পড়ে গেছো। কিন্তু দেখা যায় আসলে করার কি উচিত ছিল, করার উচিত ছিল কি যে আমাদের বুঝতে হতো কোনটা আমার পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই টপিকগুলোকে আলাদা করে টেকনিক্যালি সেগুলোকে বেশি গুরুত্ব দেওয়া, যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ নিজেই প্রশ্ন জাস্টিফাই করে সেটা বের করে নিয়ে, যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলোকে একটু দেখে যাব, সমস্যা নেই, বাট টেকনিক্যালি আগাইতে হয় যে আমার এগুলো পড়া খুবই দরকার, এগুলো একটু কম পড়া দরকার। তাহলে এখন অনেকগুলো হাবিজাবি আমরা কথা বললাম, এবার আমরা চলো আমাদের লেকচারে যাই। আজকে আমরা জানবো সমন্বয় দাখিলা, আর্থিক বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, সম্পত্তি দায় মালিকানা সূত্রের প্রকারভেদ, সংশ্লিষ্ট গাণিতিক সমস্যা। অর্থাৎ এই অধ্যায় সম্পর্কে বা আজকের লেকচারে আমি যা যা পড়াবো একদম প্রস এন্ড কনস, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, যাতে তোমাদের কোনো সমস্যা না থাকে সেটি আমি চেষ্টা করব। তোমাদের সমন্বয় দাখিলাতে সমস্যা হয় যে সমন্বয় দাখিলা কোনগুলা, সমন্বয় দাখিলা দিব কোনগুলা, বা জাবেদাটা কিরকম হবে, নর্মাল জাবেদায় পারছি না, আবার সমন্বয় দাখিলা কিভাবে দিতে হবে। তার মানে আমি চেষ্টা করব যাতে তোমাদের এই পুরো লেকচার শেষে যাতে আর কোনো ধরনের সমস্যা না থাকে এই অধ্যায়ে। শুধুমাত্র খুবই মনোযোগিতা সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটি দেখতে থাকো, কোনো ধরনের যাতে সমস্যা তোমাদের ফেস করতে না হয়। সমন্বয় দাখিলা, আর্থিক বিবরণী, সম্পত্তি মালিকানা সত্ত্ব, এই সকল বিষয়, এই টপিকগুলো সম্পর্কে যেগুলো আজকে আমি আলোচনা করব, সেটা নিয়ে আমি চেষ্টা করব যাতে তোমাদের কোনো ধরনের সমস্যা না থাকে এই অধ্যায়গুলো নিয়ে। তাহলে চলো শুরু করি। আমি অলরেডি বলেছি যে আমি আজকে
কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সমন্বয় দাখিলা, আর সবচেয়ে বেশি আমি এই সমন্বয় দাখিলার কথাই কেন বলছি, আমাদের কিন্তু প্রত্যেকবার কনফিউশন হয়, যে কনফিউজড হয়ে যায় যে সমন্বয় দাখিলাটা কি। হ্যাঁ, সমন্বয় দাখিলা থেকে যেমন থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে, তেমনি হচ্ছে থিওরিটিক্যাল কোয়েশ্চেনে আসবে, অর্থাৎ হচ্ছে বেসিক থেকে আসে যে সমন্বয় দাখিলা কখন করা হয়, কেন করা হয়, এই ধরনের এমসিকিউতে যেমন প্রশ্ন আসে, তেমনি একটা জাবেদা দিয়ে বলা হয় যে এটা সমন্বয় দাখিলা করো। অ্যান্ড আমরা জানি কি যে সমন্বয় দাখিলা মানে কি, সমন্বয় দাখিলা মানে যেটা বছরের শেষে দেওয়া হবে, বকেয়া আয় এরকম, ঠিক না? কিন্তু আসলে ম্যাক্সিমাম তোমরাই এই জিনিসটা ভুল পড়েছো। কেন ভুল পড়েছো আমি যখন পরবর্তীতে আলোচনা করব তখন তোমরা বুঝতে পারবে। আমরা আরো ইজি ওয়েতে এটা শেষ করতে পারতাম, কিন্তু দেখা যাচ্ছে কি আমরা ইজি ওয়েতে শেষ না করে আমরা কঠিন ওয়ে ফলো করেছি। ইন্টার থেকে তোমরা জাস্ট কঠিন ওয়েতে ফলো করে এসেছো, যার কারণে এখনো পর্যন্ত তোমাদের এই সমন্বয় দাখিলাতে সমস্যা রয়ে যায়। আচ্ছা, সমন্বয় দাখিলার প্রভাব, আর্থিক বিবরণী সমূহ, অর্থাৎ আমাদের কি কি আর্থিক বিবরণীগুলো আমাদের ফলো করতে হয়, কি কি আর্থিক বিবরণী আমাদের শেষ আছে, এই সকল কিছু সম্পর্কে আমি বিস্তারিত জানবো। নগদ প্রবাহ বিবরণী খুবই গুরুত্বপূর্ণ। নগদ প্রবাহ বিবরণী এখান থেকে প্রায় দেখা যায় কি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রায় গুচ্ছের ভর্তি পরীক্ষায় সবখানে হচ্ছে কোনো না কোনো প্রশ্ন এখান থেকে কমন পড়ে। এরপর দেখো, আর্থিক বিবরণ অনুযায়ী হিসাবে শ্রেণী বিভাগ করব, সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্বের প্রকারভেদগুলো সম্পর্কে জানবো। এখন পুরো টপিক সম্পর্কে আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে পর্যালোচনা করব, একসাথে করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো, আশা করি আর কোনো সমস্যা থাকবে না এই চ্যাপ্টারগুলো রিলেটেড কোনো কিছু নিয়ে। ওকে, প্রথমে যেটা আসবো আমরা সেটা হচ্ছে সমন্বয় দাখিলা। ওকে, সমন্বয় দাখিলা। আচ্ছা, সমন্বয় দাখিলা যখন আমি বলছি, আমরা কিন্তু ইন্টার থেকে পড়ে এসেছি যে এটা একটা হিসাবকালের শেষে করা হয়। আমাদের এখানে অনেক কিছু হাবিজাবি লিখেছে, তোমরা একটু পড়লে বুঝবে যে হিসাবকালের শেষে অর্জিত এবং অর্জিত ব্যয় অনেক কিছু, ঠিক আছে? জাস্ট কিচ্ছু মনে রাখার দরকার নেই, এগুলো দেখারই দরকার নেই যে এখানে কি লিখেছে বা তুমি কি পড়ে এসেছো, জাস্ট কিছুক্ষণের জন্য ভুলে যাও যে সমন্বয় দাখিলার অর্থাৎ কি। জাস্ট এটা মাথায় রাখো যে আমাদের সমন্বয় দাখিলা অর্থাৎ কি, যে বেসিক যে পয়েন্ট সেটা হচ্ছে যেটি করা প্রয়োজন বা যেটি দেওয়া প্রয়োজন। দাখিলা মানে কি, জাবেদা। যেটি করা প্রয়োজন বা যে জাবেদা দেওয়া প্রয়োজন বা যে দাখিলা দেওয়া প্রয়োজন সেটি দিইনি, এখন দিতে হবে। মানে কি সমন্বয় দাখিলা মানে কি, যেটি দেওয়া প্রয়োজন আমরা দিইনি, সেটি এখন দেওয়া লাগবে, এটাই হচ্ছে আমাদের সমন্বয় দাখিলা। অর্থাৎ মানে কি, যে যেটি দিইনি আমরা সেটি দিতে হবে। আমি কি বলছি, এটা মানে হচ্ছে দেখো, পুরো হিসাবকালের মধ্যে আমরা হয়তো ভুলে যেতে পারি বা আমাদের হয়তো চোখের নজরে নাও পড়তে পারে, এইসব কিছুর কারণে কিছু কিছু লেনদেন বা কিছু কিছু জাবেদা আমরা দিতে ভুলে গিয়েছি বা দিইনি, নিজের গাফিলতির কারণেই হোক বা মাথা থেকে চলে যাওয়ার কারণেই হোক। এই যে যেটি দেওয়া প্রয়োজন ছিল আমাদের, আমরা সেটি দিই নাই, তাই হিসাবকাল শেষে বসে আমি এই জাবেদাগুলো দিব। আর একটা খুব সুন্দর একটা যদি উদাহরণ দিই, তাহলে দেখো তোমাদের এখন এডমিশন জার্নিতে আমি শুরুর দিকে বলেছি অনেক হাবিজাবি কথা, যে আমাদের অনেকগুলো পড়া থাকে, সেখানের মধ্যে আমাদের সিলেক্টিভ কিছু নির্বাচন করে দেন পড়তে হয়। আমি যদি গাধার মতো শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং এর লাইন পড়ার মতো পড়তেই থাকি, তাহলে কিন্তু হবে না। কেননা এতগুলো পড়তে গিয়ে দেখা যাবে কি আমাদের সময় নষ্ট তো হচ্ছে, দেখা যাবে শেষে গিয়ে আমাদের কিছুই মাথায় নেই। তার মানে আবার এটা করতে গিয়ে বেশি সিলেক্টিভ হইতে গিয়ে কিছু কিছু স্টুডেন্ট থাকে যে বেশি সিলেক্টিভ হইতে গিয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটি ছেড়ে দিয়ে চলে আসে, এন্ড পরীক্ষার হলে বসে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমার সাথে হইতো। সেটা হচ্ছে আমি বলতাম এটা গুরুত্বপূর্ণ না, এটা আমি পড়বো না, দেখতাম পরীক্ষার হলে ওটাই চলে এসেছে, দেন কি আর করবো, অ্যান্সার করতে পারতাম না। তার মানে গুরুত্বপূর্ণ টপিক ছেড়ে আসা, অ্যান্ড পরীক্ষার হলে গিয়ে যখন তুমি বসছো, তুমি যখন পারছো না, তোমার করা প্রয়োজন ছিল গুরুত্বপূর্ণ টপিকটা পড়ে আসা, কিন্তু তুমি পড়োনি। কিন্তু এখন এটার মধ্যে একটা পার্থক্য আছে কি, সমন্বয় দাখিলায় তুমি তো হিসাবকাল শেষে বসে তুমি ভুল করে এসেছো, যেটি দেওয়ার প্রয়োজন ছিল দাওনি, তুমি হিসাবকাল শেষে বসে দিতে পারো। কিন্তু এডমিশন জার্নিতে যদি কোনো গুরুত্বপূর্ণ একটা টপিক তুমি ফেলে আসো, তুমি পরীক্ষার হলে বসে কিন্তু সেটা আবার যে রিভাইন্ড করবা, সেটা যে আবার ওইখানে বসে যে তুমি রিভাইজ করে আবার পড়ে সবকিছু করবা, এই ধরনের সুযোগ কিন্তু থাকে না। তা আমাদের কি করতে হবে, আমাদের গুরুত্বপূর্ণ টপিক যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, শেষ করতে হবে। বুঝতে পেরেছো আশা করি? ওকে, এরপর দেখো এখানে কিন্তু সংজ্ঞা লিখেছে সমন্বয় দাখিলা কি, বাট আমি যেটা বলেছি তোমরা জাস্ট সেটাই মনে রাখবা। সমন্বয় দাখিলা কি, যেটি করা প্রয়োজন কিন্তু করিনি,
সেটি করব, অর্থাৎ যেটি দেওয়া প্রয়োজন ছিল আমাদের কিন্তু দিইনি, এখন আমরা সেটি দিব। আশা করি আমরা বুঝতে পেরেছি যেটি করা প্রয়োজন কিন্তু আমরা করিনি, বা যেটি দেওয়া প্রয়োজন আমরা দিইনি, সেটাই হচ্ছে আমাদের সমন্বয় দাখিলা। ওকে, এটা কেন বলছি আমি, এটা জাস্ট কেন মনে রাখতে বলছি, তোমরা যখন পরবর্তীতে আমার সাথে গাণিতিক সমস্যা সলভ করবে তখন বুঝতে পারবে যে এই সামান্য একটা লাইন মুখস্থ করার ফলে তোমাদের আসলে কতটুকু উপকার হলো। এখন আমি শুরু থেকেই বলে দিচ্ছি যে সমন্বয় দাখিলা কখন করা হয়? হিসাবকাল শেষে। হিসাবকাল মানে কি আমরা সবাই জানি, 1 বছর সময় বা 3 মাস সময়, বা যেই হিসাবকাল একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরে নেয় যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমি এতটুক থেকে এতটুক পর্যালোচনার পরে সবগুলো একসাথে নিয়ে হিসাব করতে বসবো, মানে এটা হচ্ছে এক প্রকার একটা হিসাবকাল যদি তুমি বেসিকটা মনে রাখতে চাও। তো এই হিসাবকাল শেষে বসে সমন্বয় দাখিলাগুলো তৈরি করা হয়, অর্থাৎ দেখা হয় যে আমি কি কি জাবেদা দিইনি যার ফলে আমার হিসাব মিলে নেয়, সেজন্য আমি এখন এই জাবেদাগুলো দিব। ওকে, তো এই জন্য বলা হচ্ছে কি যে এই ধরনের জাবেদা হিসাবকাল শেষে প্রদান করা হয়। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলা হয় যে সমন্বয় দাখিলা কখন প্রদান করা হয়? হিসাবকাল শেষে। এরপর এখানে সমন্বয় দাখিলা নিয়ে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, তুমি যদি একটু পড়ো। সমন্বয় দাখিলা লিপিবদ্ধ করা হয় সাধারণ বা প্রকৃত জাবেদায়। সাধারণ বা প্রকৃত জাবেদা কি সেটা হচ্ছে তোমরা অলরেডি কিন্তু আগের চ্যাপ্টারগুলো যদি একটু রিভিউ করো তাহলে ওখানে বলাই আছে যে সাধারণ বা প্রকৃত জাবেদা কোনগুলো। 2 ধরনের জাবেদা থাকে, একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে সাধারণ জাবেদা, যেগুলো অনিয়মিত হয়। এই জিনিসগুলো হচ্ছে মূলত আমাদের সমন্বয় দাখিলা। এই জাবেদাগুলোতে সমন্বয় দাখিলা লিপিবদ্ধ করা হয়। হিসাব চক্রের এটি একটি আবশ্যিক ধাপ, অর্থাৎ এটি অবশ্যই মাস্ট বি তোমার করতেই হবে। এরপর বলছে কি হিসাবকালের ধারণা হিসাবের শেষে বকেয়া ভিত্তি এবং আয়স্বীকৃত। আচ্ছা, এখানে কি বলছে তোমরা একটু পড়ো, বাট এটার সামারিটা আমি তোমাদের করিয়ে দিই। সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে সমন্বয় দাখিলাগুলো কিসের ভিত্তিতে মানে তৈরি করা হয়? বকেয়া ভিত্তি অনুসারে। এই যে বকেয়া ভিত্তি অনুসারে অথবা মিলকরণ নীতি অনুসারে। অর্থাৎ মানে কি, এটাতে হচ্ছে তোমার বকেয়া, অগ্রিম, এই সকল লেনদেনগুলো নর্মালি আসে। এখন তুমি বলতে পারো এগুলা কেন আসে, যে নর্মাল নগদের লেনদেন কেন আসে না? আমরা কিন্তু জানি যদি আমাদের প্রতিষ্ঠানে কোনো একটি লেনদেন সংগঠিত হয় সেটি কিন্তু সাথে সাথে লিপিবদ্ধ করা হয়, দেন জাবেদা দেওয়া হয়, দেন খতিয়ান দেওয়া হয়। এখন নর্মাল যে নগদের যে লেনদেনগুলো থাকে ওগুলো তো আমরা সাথে সাথে জাবেদা দিয়ে দিই, কিন্তু এখন আমাদের ভুলক্রমে বাদ পড়ে যায় কোনগুলো? ধরো অগ্রিম করেছি, বকেয়া রেখেছি, বা অবচয় হিসাব করছি, এই জিনিসগুলো কিন্তু আমাদের থেকে বাদ পড়ে যায়। তাই এখানের মধ্যে সমন্বয় জাবেদার মধ্যে এই বকেয়া ভিত্তি অনুসারের গুলোই ফলো করা হয় এবং মিলকরণ নীতি আমাদের অনুসারে এই সমন্বয় দাখিলা করা হয়। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসাব বিজ্ঞানের নীতি অধ্যায়টা। আর এখানের মধ্যে দেখো 5ম অধ্যায় কিন্তু আমরা পড়ছি কিন্তু সমন্বয় দাখিলা, কিন্তু আমাদের কিন্তু হিসাব বিজ্ঞানের নীতির অধ্যায়ের কিন্তু বিষয়গুলো লাগছে, যেটা আমি শুরুতেই বলেছিলাম। যে দেখো এখানে কি লেখা আছে যে আমাদের হিসাব বিজ্ঞানের বকেয়া ভিত্তি এবং মিলকরণ নীতি এই সমন্বয় দাখিলাকে প্রভাবিত করে, অর্থাৎ এগুলো অনুসারে আমার সমন্বয় দাখিলা তৈরি হয়। এমসিকিউর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নীতি আমি তোমাদের সাজেস্ট করবো যে হিসাব বিজ্ঞানের নীতি অধ্যায়টা জাস্ট পুরোপুরি তোমরা একদম জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত, যাতে এই অধ্যায়ে তোমাদের কোনো ধরনের সমস্যা নাই থাকে। এখান থেকে কোয়েশ্চেন পরে তুমি যদি ডিউর দিকে দেখতে চাও, ঢাকা ইউনিভার্সিটি রিটেনের যদি দেখো, তুমি দেখবে যে নীতি থেকে কোয়েশ্চেন করছে। এমসিকিউ দিকে যদি তাকাও সেম জিনিস, তুমি দেখবে যে নীতি থেকে অহরহ প্রশ্ন আসে। তাই এই অধ্যায়টাকে কেউ হেলাফেলা ভাবে না নিয়ে এই অধ্যায়টাই শুরুর দিকে সবকিছু একদম ঠিকভাবে শেষ করে রাখো, যে কোন পদ্ধতির ক্ষেত্রে কোন নীতি প্রভাবিত করেছে এই জিনিসগুলো। আচ্ছা দেখো, এখানে আয়স্বীকৃত নীতি এবং মিলকরণ নীতি সম্পর্কে কিছুটা ব্যাখ্যা দিচ্ছে। প্রথমে যেটা বলা আছে দেখো, আয়স্বীকৃতি নীতি। আয়স্বীকৃতি নীতি বলতে কি, আয়স্বীকৃতি এবং মিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতি মানে কি, এর যথাযথ প্রয়োগের মাধ্যমে সমন্বয় দাখিলা ব্যবহার করা হয়। আয়স্বীকৃতি আর হচ্ছে মিলকরণ নীতি, আয়স্বীকৃতি এবং হচ্ছে মিলকরণ নীতি, এইগুলো অনুসারে আমার সমন্বয় দাখিলা তৈরি করা হয়। এই সমন্বয় দাখিলাকে প্রধানত 2 ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অগ্রিম এবং বকেয়া। যেটা আমি তোমাকে বলেছি যে সমন্বয় দাখিলা কোনগুলোর হয়, অগ্রিম এবং বকেয়া। কেন হয় সেটাও বলেছি, কেননা আমাদের ভুল করে বাদ পড়ে যায় কোন লেনদেনগুলো, যেগুলো আমি হয়তো অগ্রিম করেছি, না হলে যেগুলো আমার বকেয়া আছে, এইগুলো। আর এগুলোর উপরে আমাদের সমন্বয় দাখিলা তৈরি করা হয়। এবার অগ্রিম সমূহকে ওরা 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে অগ্রপ্রদত্ত, মানে অগ্রিম প্রদান করে ফেলেছি এমন, আরেকটা আছে কি যেটা হচ্ছে অনুপার্জিত বা অনার্জিত আয়। অনুপার্জিত বা অনার্জিত আয় কি সেটা আমি পরবর্তীতে আরো আলোচনা করবো, জাস্ট বেসিকটা দিয়ে রাখি। অনুপার্জিত বা অনার্জিত আয় অর্থাৎ হচ্ছে যে তুমি টাকা নিয়েছো কিন্তু এখনো সেবা প্রদান করোনি,
বুঝতে পেরেছো? অর্থাৎ এটা আমার জন্য দায়। তুমি অর্থ নিয়ে নিয়েছো, এখনো সেবা প্রদান করনি, এটাকে বলা হচ্ছে আমার অনুপার্জিত বা অনার্জিত আয়। বুঝতে পেরেছো? এটা কিন্তু আমার জন্য দায়ী, মাথায় রাখবে। এরপর হচ্ছে বকেয়া সমূহের মধ্যে দেখো বকেয়া এবং প্রাপ্য আয় এবং বকেয়া এবং প্রদেয় ব্যয়। বকেয়া বা প্রাপ্য আয় কিন্তু আমার জন্য সম্পদ, এটাও আমার জন্য কিন্তু সম্পদ। ওকে, এটা আমার জন্য দায়, এটা আমার জন্য সম্পদ। আমি এ লিখলাম, এ মিন্স হচ্ছে অ্যাসেটস, আর এটা আমার জন্য হচ্ছে দায়, দায় মিন্স লায়াবিলিটিস। মনে থাকবে এগুলো? ওকে, এবার চলো, আগে কিন্তু সবগুলো বেসিক পড়া আমরা অলরেডি পড়ে এসেছি। এবার দেখো এখানে সমন্বয় দাখিলের প্রভাব নিয়ে কিছু বলা আছে। তোমাদের পরীক্ষার মধ্যে একটা জাবেদা দিয়ে বলবে কি যে সমন্বয় দাখিলের এখানে প্রভাবটা দেখাও, যে সমন্বয় দাখিলা বলতে কি বোঝানো হচ্ছে, এখানে প্রভাবটা বলো। একটা জাবেদা দিয়ে বলবে কি এখানের মধ্যে সমন্বয় দাখিলের প্রভাবটা ব্যাখ্যা করো, নিচের কোনটি সঠিক। এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। তাই দেখো এখানের মধ্যে কি বলা আছে, সেটা হচ্ছে অগ্র প্রদত্ত ব্যয়। প্রথমে দেওয়া আছে অগ্র প্রদত্ত ব্যয় সম্পত্তি হিসেবে লিপিবদ্ধ করা হয়। এই যে আগের মধ্যে আমি তোমাকে বলেছি যে অগ্র প্রদত্ত ব্যয় আমার কিন্তু সম্পদ। তাহলে দেখো সম্পত্তি হিসেবে ব্যবহৃত হয়, এটা হচ্ছে হিসাবকাল শেষে সমন্বয়ের কারণ। আমি অগ্র প্রদত্ত হয়েছে, আমি ভুলে গিয়েছি, ভুলে যাওয়ার কারণ আমি দিইনি এই জাবেদাটা, তা আমার এখন দেওয়া প্রয়োজন। ওকে, সমন্বয়ের পরিমাণ, যে পরিমাণ অংশে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ প্রশ্নে যেটা দেওয়া থাকে, যে টাকার ফিগারটা দেওয়া থাকে, আমি সমন্বয়ের টাকায় ওইটাই লিখবো। সমন্বয়ের পূর্বে হিসাবের অবস্থা কি সম্পত্তি বেশি দেখানো হয় এবং ব্যয় কি করা হয়, কম দেখানো হয়। অর্থাৎ কি, যদি সমন্বয়ের পূর্বে এই হিসাবের অবস্থা কিরকম হয়, যদি তুমি কোনো অগ্রপ্রদত্ত ব্যয় করো, সম্পত্তি হিসাবে লিপিবদ্ধকৃত অগ্রপ্রদত্ত ব্যয় ব্যবহৃত বা সংগঠিত হয়েছে, এই সমন্বয়টা যদি দাও, এটা হচ্ছে হিসাবকাল শেষে সমন্বয়ের কারণ। অর্থাৎ তোমার এটা একটা সম্পত্তি, ঠিক আছে, যে অগ্রপ্রদত্ত, তুমি অগ্রিম ব্যয় প্রদান করেছো। অর্থাৎ ধরো এই রুমের কথাই আমরা বলি, এই রুম ভাড়াটা আমি অগ্রিম টাকা প্রদান করেছি। কেন? আমি রুমটা ভাড়া নিব, সেজন্য অগ্রিম টাকা প্রদান করেছি 3 বছরের জন্য। তার মানে আগামী 3 বছর আমি এখান থেকে সুবিধা গ্রহণ করব। আর যখনই সুবিধা গ্রহণের বিষয় থাকে তখন এটা সম্পত্তিতে পরিণত হয়। অর্থাৎ এটা সম্পত্তি, কেননা আমি সুবিধা পাবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এটা আমার জন্য সেই কারণে সম্পদ। এখন এটা আমি দিইনি, তাই দেওয়া প্রয়োজন। যে পরিমাণ অংশে ব্যবহৃত হয়েছে সেটা দিব। আর সমন্বয়ের পূর্বে হিসাবের অবস্থা, যদি সমন্বয় করার পূর্বে হিসাবের অবস্থা কি হবে, সম্পত্তি বেশি দেখানো হয় এবং ব্যয় কম দেখানো হয়। সমন্বয়ের প্রভাবে কি হয়, সম্পত্তি হ্রাস পায় এবং ব্যয় বৃদ্ধি পায়। এখন তোমাদের মধ্যে কনফিউশন হচ্ছে যে সম্পত্তি বেশি দেখানো হয়, ব্যয় কম দেখানো হয়, এগুলো মানে কে বলছে, আমি তো বুঝছি না, তাই না? যে তোমাদের মাথায় যেটা ফার্স্টে আসবে যে এই রুমটা তো আমি ভাড়া নিয়েছি, আমি যদি সমন্বয় না করি, ঠিক আছে, তো আমি সমন্বয় না করলে কি হবে, আমার উল্টা হবে না, আমার সম্পত্তি কম দেখানো হবে। এখানে বলতেছে সমন্বয়ের পূর্বে সম্পত্তি বেশি দেখানো হবে, কিন্তু আসলে উল্টা হবে না, যে সমন্বয়ের পূর্বে কি হবে, সম্পত্তি আমার কম দেখানো হবে। কেননা অগ্রিম এই রুমটা ভাড়া নিয়েছি, তারপরে আমার সম্পত্তি বেড়েছে, আর হচ্ছে ব্যয়ও বৃদ্ধি পেয়েছে, এরকম টাইপসের কিছু একটা না, কিন্তু আমার সম্পত্তি বেশি দেখানো হবে, তাই না? যদি আমি সমন্বয় না করি তাহলে কি হবে, আমার সম্পত্তিটা কম দেখানো হবে, কেন আমি তো এটা অগ্রিম ভাড়া নিয়েছি, এটা আমি দেখাই নাই, তার মানে আমার যেটা সম্পত্তি হয়েছে এটা আমি শো করিনি, তার মানে সম্পত্তি তো কম দেখানো হবে না। এই জায়গায় তোমাদের মূলত কনফিউশনটা ক্রিয়েট হয়, অ্যান্ড এমসিকিউ সলভ করতে গিয়ে তোমাদের সমস্যা হয়। আচ্ছা, সমন্বয়ের প্রথমে যেটা বেসিক আমি তোমাদেরকে মনে রাখতে বলেছি সেটা কি ছিল, যে যেটি দেওয়া প্রয়োজন আমি দিইনি, এখন আমাকে সেটি দিতে হবে। কি করতে হবে, যেটি দেওয়া প্রয়োজন ছিল কিন্তু আমি দিইনি, আমার এখন সেটি দিতে হবে। এখন অগ্রিম ভাড়া নিয়েছো, আমাদের এখানে ধরে নেওয়া একদম বেসিক, ঠান্ডা মাথায় ভাবো, যে ধরে নেওয়া হয় কি, যে যখন আমি এটা অগ্রিম ভাড়া নিয়েছি, ধরো 3 বছর আগে অগ্রিম ভাড়া নিয়েছি, আর আমি বলেছি কি যে কোনো লেনদেন প্রতিষ্ঠানে হওয়ার সাথে সাথে কি করি, আমি সেটি জাবেদা আকারে লিপিবদ্ধ করে ফেলি, ঠিক তো? তাহলে এই রুমটা আমি তোমার ভাড়া নিয়েছি, তার মানে সেই 3 বছর আগে আমি অলরেডি সেটা লিপিবদ্ধ করে ফেলেছি জাবেদা আকারে, যে আমি ভাড়া নিয়েছি এটা 3 বছরের জন্য, তার মানে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে, নগদ টাকা চলে গিয়েছে, এটা আমি তখন লিপিবদ্ধ করে ফেলেছি। এখন 3 বছরের মধ্যে 1 বছর সময় অতিবাহিত হয়েছে, একটু খেয়াল করো, 3 বছরের জন্য আমি ভাড়া নিয়েছি 3 বছর, এই 3 বছর সময়ের মধ্যে ধরো 2000 সাল, আর এই এখন ধরো চলছে 2001 সাল, মানে 2000 সাল কিন্তু শেষ, 2000 সাল শেষ হয়ে 2001 সালে বসে যখন আমি সমন্বয় জাবেদা দিতে বসবো সময়কাল শেষে, তখন
আমি কোনটার জাবেদা দিব? আমি কি অগ্রিম বীমার জাবেদা দিব, নাকি এই পুরো 2000 সালে বসে আমি যে বীমার ভাড়ার খরচটা চালিলাম, মানে আমি 1 বছর সুবিধা তো গ্রহণ করছি, 3 বছরের মধ্যে 1 বছর সুবিধা গ্রহণ করছি না, পুরো 2000 সালটা আমি সুবিধা গ্রহণ করছি। 2000 সালের শুরুর দিকে আমি ভাড়া নিয়েছিলাম, 2000 সাল পুরোটা আমি রুমে থেকেছি এবং সুবিধাটা গ্রহণ করেছি। তার মানে আমার 1 বছরের মেয়াদ চলে গিয়েছে। আর কত বছর আছে? আর আছে 2 বছর। 3 বছরের মধ্যে 1 বছর অলরেডি চলে গিয়েছে, এখন আছে 2 বছর। তার মানে 3 বছর সুবিধা গ্রহণ করতাম, 1 বছরের সুবিধা গ্রহণ করে ফেলেছি, আরো কয় বছরের সুবিধা গ্রহণ করা বাকি আছে? 2 বছর। এখন তুমি আমাকে বলো, আমি বলেছি কি যে প্রতিষ্ঠানে নর্মালি ধরে নেওয়া হয় যে কোনো ধরনের লেনদেন সংগঠিত হলে আমি সেটি জাবেদা আকারে লিপিবদ্ধ করে, এবং সমন্বয় দাখিলার বেসিক কি, আমি সেই জাবেদাটা দিইনি কিন্তু দেওয়া প্রয়োজন ছিল, তাই আমার এখন দিতে হবে, ঠিক না? তাহলে এখন তুমি আমাকে জাস্ট একটা কোশ্চেনের অ্যান্সার করো যে আমার এখন দেওয়া প্রয়োজন কোনটি, আমার এখন কোন জাবেদাটা দেওয়া প্রয়োজন। সমন্বয় দাখিলা দিব আমি হিসাবকাল শেষে, মানে 2000 সালের শেষে গিয়ে আমি সমন্বয় জাবেদা দিব। 2000 সালের শেষে গিয়ে একটু খেয়াল করো, 2000 সাল এর শেষে গিয়ে আমি সমন্বয় জাবেদা দিব, মানে 2001 সালে ঢুকার আগে, ঠিক না? হিসাবকাল শেষে বসে ডিসেম্বরের 30 তারিখ বা 31 তারিখ বসে আমি হিসাবকাল সমন্বয় দাখিলা দিব। পুরো 2000 সালটা ভোগ করছি, আরো 2 বছরের ভোগ করা বাকি আছে। আমি ধরো ভাড়া, কথার কথা ধরলাম, ভাড়া হচ্ছে 3000 টাকা 3 বছরের জন্য। তার মানে 1000 টাকার সুবিধা এখনো গ্রহণ করে ফেলেছি, আরো 2000 টাকার সুবিধা বাকি আছে। কিভাবে 1000 টাকা পাইলাম? সেটা হচ্ছে 3000 কে 3 দিয়ে ভাগ, তারপর 1 দিয়ে গুণ, যেহেতু 1 বছরের সেজন্য। তারা 1000 টাকার সুবিধা গ্রহণ করে ফেলেছে, আরো 2 বছর আছে 2000 টাকার সুবিধা গ্রহণ করতে। এখন আমাদের দেওয়া প্রয়োজন কোন জাবেদাটা, যেক্ষেত্রে আমাকে অ্যান্সার করো যে আমার দেওয়ার প্রয়োজন কি এখন অগ্রিম যে ভাড়া নিয়েছি সেই জাবেদাটা দেওয়া প্রয়োজন, নাকি আমি যে পুরো 1 বছর ইউজ করে ফেলেছি আমার সেটি দেওয়া প্রয়োজন। দেখি আমাকে একটু খুব সুন্দরভাবে জাস্ট অ্যান্সারটা করো যে আমার জাবেদা দেওয়ার প্রয়োজন কোনটি, আমি সমন্বয় দাখিলা দিব, কোনটি দেওয়া প্রয়োজন? পুরো বছর যেটা অগ্রিম হয়েছে 3000 টাকাটা, নাকি আমি 1 বছর ইউজ করেছি 1000 টাকা সেটা? এখন 2000 টাকার হিসাব কেন আসছে না যদি কোয়েশ্চেন করো, 2000 টাকা অলরেডি 3000 টাকার মধ্যে ইনক্লুড করাই আছে, কেন 2000 টাকাটাও কিন্তু আমার জন্য এখনো পর্যন্ত সম্পদ, কেননা আমি সুবিধা এখনো গ্রহণ করে ফেলিনি, আমি ভবিষ্যতে গিয়ে সুবিধা গ্রহণ করব। বুঝতে পেরেছো? তাহলে এই যে 1000 টাকার যে বিষয়গুলো আছে, এই 1000 টাকাটা হচ্ছে আমার খরচ, অর্থাৎ আমি 1 বছর ইউজ করেছি। এবার জাস্ট একটু অ্যান্সার করো যে আমি 3000 টাকা দিব নাকি 1000 টাকা দিব। সমন্বয় দাখিলা কোনটা দিব? সমন্বয় দাখিলা মানে কি, যেটি দেওয়া প্রয়োজন কিন্তু দিইনি, এখন আমার সেটি দিতে হবে। এখন আমার যেটি দেওয়া প্রয়োজন ছিল দিইনি কোনটা? আমি কি অগ্রিম বীমার জাবেদা দিইনি, নাকি হচ্ছে যেটা খরচ হয়ে গেছে সেটা জাবেদা দেওয়া হয়নি? কোনটা দেওয়া হয়নি? অবশ্যই যেটা খরচ হয়ে গেছে সেটা জাবেদা, অর্থাৎ 1000 টাকা যে আমি পুরো বছর ইউজ করেছি হিসাবকালের কোথাও কিন্তু এটা লিপিবদ্ধ নেই, যেটা আমার শেষে গিয়ে লিপিবদ্ধ করতে হবে যে আমি 1 বছর সুবিধা ভোগ করেছি 1000 টাকা, এখন আমাকে এটা দেখাইতে হবে। এখন আমি যদি এটা না দেখাই তাহলে আমার সম্পত্তি কি বেশি দেখানো হবে না? 3000 টাকার সম্পত্তি দেখানো হবে না? অথচ আমার কিন্তু 1000 টাকা কিন্তু সম্পত্তি হ্রাস পেয়ে গিয়েছে। দেখো 1000 টাকা কিন্তু আমি ব্যবহার করে ফেলেছি, সেটা সম্পত্তি থেকে ব্যয়ে পরিণত হয়েছে। সম্পত্তি যখন আমরা সুবিধা পাবো, সেটা যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় সেটা নর্মালি ব্যয়ে পরিণত হয়, এটা জাস্ট বেসিক মনে রাখো। তাহলে হচ্ছে এই রুম ভাড়াটা 3 বছরের জন্য নিয়েছি, 3000 টাকায় 1 বছর ইউজ করেছি, 1000 টাকা খরচ হয়েছে, মানে 3000 টাকার মধ্যে 1000 টাকা উসুল করে নিয়ে এসেছি। এখন আমাদের সমন্বয় দাখিলা বলে কি, যে জাবেদাটা দেওয়া প্রয়োজন ছিল কিন্তু আমরা দিইনি, এখন সেই জাবেদাটা দিব। এখন অগ্রিম অগ্রিম ভাড়ার জাবেদাটা আমি একদম শুরুর দিকে দিয়ে দিয়েছিলাম যখনই আমি অগ্রিম ভাড়া নিচ্ছিলাম, কিন্তু দেওয়া হয়নি কোনটা? এই যে পুরো 1 বছর আমি ইউজ করলাম এই ঘরটা, সেটি দেওয়া প্রয়োজন ছিল কিন্তু আমরা দেওয়া হয়নি, তাই সমন্বয় দাখিলা অনুসারে সেটি দিব। এখন যদি আমি জাবেদাটা না দিই তাহলে আমার কিন্তু টাকার ফিগারটা বেশি দেখাবে, 3000 টাকায় দেখাবে, অথচ আমার হচ্ছে অগ্রিম ভাড়া হচ্ছে 2000 টাকা, তার মানে যে খরচ হয়েছে সেটি দেখানো হয়নি। তাই বলছে কি যে আমার সম্পত্তি বেশি দেখানো হবে আর ব্যয় কম দেখানো হবে। এই যে এটা ব্যয় হলো 1000 টাকাটা, সেটা তো আমি দেখাইনি, তাই ব্যয় কম দেখানো হবে। কিন্তু আমি যদি সমন্বয় দেখাই, দেখো 2000 থেকে সেটা চলে এসেছে 3000 থেকে সেটা চলে এসেছে 2000-এ, তার মানে এখন কি হবে, সমন্বয়ের প্রভাব সম্পত্তি হ্রাস পাচ্ছে, আর কি হচ্ছে যে ব্যয়, যেটা 1000 টাকা আমার ব্যয় হচ্ছে বৃদ্ধি পেয়েছে। আশা করি তোমাদের কোনো কনফিউশন নেই, কনফিউজড আশা করি হওয়ার কথা না। এরপর দেখো সমন্বয় দাখিলার যদি আমরা দেখি যে সংশ্লিষ্ট ব্যয়, এটা যদি আমরা দিই সংশ্লিষ্ট ব্যয় ডেবিট, অর্থাৎ যে ভাড়াটা, যেমন এই রুমটা যদি আমি ভাড়া নিই তাহলে হচ্ছে ভাড়া হিসাব আমার হওয়ার কথা কি ডেবিট, আর হচ্ছে অগ্রপ্রদত্ত ব্যয়, আচ্ছা অগ্রিম প্রদত্ত ভাড়া হচ্ছে ক্রেডিট। আশা করি আমি বুঝাতে পেরেছি। এরপর দেখো অগ্রপ্রদত্ত ব্যয়
ব্যতিক্রম নিয়মে। আচ্ছা, অগ্রপ্রদত্ত ব্যয় একটা ব্যতিক্রম নিয়ম দেখানো হচ্ছে। দেখো, ব্যয় হিসেবে লিপিবদ্ধকৃত অগ্রপ্রদত্ত ব্যয় ব্যবহৃত হয়েছে। ব্যয় হিসেবে লিপিবদ্ধকৃত, আগেরটা ছিল হচ্ছে সম্পত্তি হিসেবে, যে আমি সম্পত্তি হিসেবে অগ্রিম প্রদান করেছি। এখন যেটা আছে সেটা হচ্ছে ব্যয় হিসেবে। যে পরিমাণ অংশ ব্যবহৃত হয়, ব্যয় বেশি দেখানো হয়, সম্পত্তি কম দেখানো হয়। এই যে ঠিক এটার উল্টাটা, ঠিক আছে? এটাতে কি হয়েছে যে আমি বলছি কি যে আচ্ছা, যেটি দেওয়া প্রয়োজন। তোমাদের আরেকটা জিনিস আমি একটু বলে দিই, যেটা আমার হয়তো স্কিপ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে তোমরা এটা কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আর এটার ক্ষেত্রে দুইটা কিন্তু আলাদা বিষয়। এটার ক্ষেত্রে কিরকম, প্রথমটার ক্ষেত্রে হচ্ছে আমার অগ্রিম বীমা লিপিবদ্ধ হয়েছিল। অগ্রিম বীমা, আমি বারবার বীমা বলছি, অগ্রিম ভাড়া বা বীমা তুমি যেটাই বলো, অগ্রিম ভাড়া লিপিবদ্ধ করা হয়েছিল, তাই না? লিপিবদ্ধ করা হয়েছিল। তাই জাস্ট আমি কি করেছি, খরচেরটা লিপিবদ্ধ করা হয়নি, তা আমি ওটা জাবেদা দিয়েছি। আর নিচেরটাতে কি হয়েছে জানো, এখানে হচ্ছে তোমার খরচ যেটা আছে, খরচ বা ব্যয় যেটা আছে সেটা হচ্ছে লিপিবদ্ধ হয়েছে। দেখো, এটাতে খরচ বা ব্যয় যেটা আছে সেটা লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু লিপিবদ্ধ হয়নি যে সম্পত্তিটা লিপিবদ্ধ হয়নি। অর্থাৎ কি, যে তুমি হচ্ছে তোমাকে প্রশ্নের মধ্যে এভাবে দিয়ে দিল কি যে অগ্রিম ভাড়া 3000 টাকা নিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু হিসাবকাল পুরো হিসাবকালে 1000 টাকা ব্যয় হয়েছে, এক বছরের হিসাব লিপিবদ্ধ করা হয়েছে। এই লিপিবদ্ধ ওয়ার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোনটা লিপিবদ্ধ করা হয়েছে সেটা খেয়াল রাখবা। প্রশ্ন দেওয়া আছে কি ছিল, যে অগ্রিম বীমা নেওয়া হয়েছে 3000 টাকা, যেখানের মধ্যে আমার 1000 টাকা খরচ হয়েছে বা 1000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেটি লিপিবদ্ধ করা হয়েছে। তার মানে লিপিবদ্ধ করা হয়েছে কোনটা, ওই যে 1000 টাকা যেটা আমি ব্যয় করলাম সেটা লিপিবদ্ধ করা হয়েছে। তার মানে সমন্বয় দাখিলা মানে কি, যেটি দেওয়া প্রয়োজন আমি দিইনি, এখন সেটা আমাকে দিতে হবে। তার মানে লিপিবদ্ধ করে ফেলেছি কোনটা, খরচটা লিপিবদ্ধ করে ফেলেছি। করিনি কোনটা, ওই যে 3000 টাকা, এখন যে 2000 টাকার বাকি আছে, 1000 টাকা তো খরচ অলরেডি লিপিবদ্ধ করে ফেলেছি। তার মানে এখন আর যে 2000 টাকা বাকি আছে সেটা দিইনি, এখন সেটা দিতে হবে। ওকে, আশা করি কোনো ধরনের কনফিউশন নাই, তোমরা বুঝতে পারছো যে বিষয়গুলো কিভাবে কাজ করে, যে কোনটা দেওয়া প্রয়োজন ছিল, কোনটা দেওয়া প্রয়োজন ছিল না। এটা তোমরা প্রশ্ন করলে বুঝবে। আমরা যখন সামনের দিকে যখন কোয়েশ্চেন সলভ করবো, আশা করি বুঝতে পারবা যে কি বলতে চাইছি, যদি এখান থেকে তোমাদের কনফিউশন লাগে। তো এখানে বলছে কি, এখানে ব্যয় বেশি দেখানো হবে, সম্পত্তি কম দেখানো হবে। অর্থাৎ কি, তুমি যে 1000 টাকা ব্যয় দেখিয়েছো, কিন্তু সম্পত্তি যে এখানে 2000 টাকা রয়ে গিয়েছে, তাহলে তো তুমি লিপিবদ্ধ করোইনি, তার মানে সম্পত্তি তো কম দেখানো হচ্ছে। সমন্বয়ের ফলে কি হবে, ব্যয় সম্পত্তি হ্রাস পাবে। এই যে এটা তো হয়ে গিয়েছে, আর সম্পত্তি আমার কি হবে, বৃদ্ধি পাবে, আর জাবেদা হবে এটা ঠিক উল্টাটা। আশা করি বুঝতে পারছি। এখানে জাবেদাতে অলরেডি আমরা অগ্রিম বীমা বা ভাড়া লিপিবদ্ধ করে ফেলেছিলাম, কিন্তু আমরা খরচ যে হয়ে গেছে, এক বছর যে ইউজ করেছি, সুবিধাটা নিয়েছি, সেটা লিপিবদ্ধ করিনি। আর সমন্বয় দাখিলা কাজ করে যেটি দেওয়া হয়নি সেটি নিয়ে, তাই ওটা নিয়ে কাজ করছে। কিন্তু পরেরটাতে আমরা অলরেডি যেটি ব্যবহার করে ফেলেছিলাম, এক বছর যেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, আমরা সেটা কিন্তু লিপিবদ্ধ কি করেছি, করে ফেলেছি। আর কোনটা করিনি, অগ্রিম বীমারটা, এই যে 2000 টাকারটা। এখন তুমি বলতে পারো যে আমরা 3000 টাকা কেন লিখলাম না, 1000 টাকা তো অলরেডি ব্যয় হিসেবে দেখাইলাম, 2000 টাকা অগ্রিম হিসেবে দেখালাম, মোট 3000 টাকা। বুঝতে পেরেছো? ওকে, এরপর দেখো অনুপার্জিত আয়। অনুপার্জিত আয়ের দুইটা বিষয়, একটা হচ্ছে অনুপার্জিত আয় প্রথমে হইলে কি হবে, আর অনুপার্জিত আয় ব্যয় হিসেবে মানে ব্যতিক্রম নিয়মে। প্রথমে দেখো, দায় হিসেবে যদি লিপিবদ্ধ হয়, দায় হিসেবে লিপিবদ্ধ হয় মানে কি, অনুপার্জিত আয় মানে কি, ধরো তুমি এই রুমটার মালিক, হ্যাঁ, আমি তোমার কাছে গিয়ে বললাম যে আমি এই রুমটা একটু ভাড়া নিব, আমি আপনাকে এটার জন্য 10,000 টাকা দিব। তার মানে তুমি করছো কি, তুমি এই রুমটার 10 বছরের জন্য হোক বা 5 বছরের, ধরো 5 বছরের জন্য 10,000 টাকায় তুমি এই রুমটা আমাকে ভাড়া দিয়ে দিয়েছো, আর আমি তোমাকে 5 বছর পূর্বেই টাকা পরিশোধ করে দিয়েছি, যে আমি 5 বছর এই রুমটা ইউজ করবো, এ নেন 10,000 টাকা, 5 বছরের জন্য 10,000 টাকা নেন, এই রুমটা আমি ইউজ করবো। তার মানে তুমি যে এই রুমটার সুবিধা গ্রহণ করার পূর্বে যে তুমি যে টাকা পেয়ে যাচ্ছ, তোমাকে যে আমি টাকা দিয়ে দিয়েছি, এই রুমটার সার্ভিস, এই রুমটার সুবিধা তো আমি নিব না, বাট আমি তো নিব, তাই না? তার মানে 5 বছর আগে যে তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, অগ্রিম টাকা যে তোমাকে পরিশোধ করে দিয়ে দিলাম, সুবিধা এখনো গ্রহণই করলাম না, এটাকে বলা হয় অনুপার্জিত আয়। আরো ইজি ভাবে, একটা রুম ভাড়া নিচ্ছ তুমি, যেখানের মধ্যে তুমি অলরেডি টাকা নিয়েছো, কিন্তু তাকে এখনো সুবিধাটা দাওনি। অর্থাৎ মানে কি, যে তুমি রুমটা ভাড়া
টাকা নিয়ে নিয়েছো, অথচ সে 5 বছর ধরে যে থাকবে এই রুমটাতে সে এখনো শুরু করেনি বা সেটা সুবিধা নেওয়া শুরু করেনি, তার আগে অগ্রিম টাকা তুমি নিয়ে নিয়েছো এবং 5 বছর ধরে তোমাকে সুবিধা প্রোভাইড করতে হবে, দিতে হবে, এটাকে বলা হচ্ছে অনুপার্জিত আয়। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এটা দায় হিসেবে বিবেচনা করা হয়। কেননা সুবিধা যখন গ্রহণের বিষয় থাকে তখন হচ্ছে সম্পদ হয়, আমি সুবিধা গ্রহণ করব, আমি সুবিধা পাবো। আর সুবিধা যখন দেওয়ার বিষয় থাকে, যে সুবিধা দিতে হবে, সামনে গিয়ে দিতে হবে, তখন হয়ে যায় সেটা দায়। তার মানে তুমি অলরেডি টাকা নিয়ে নিয়েছো কিন্তু এখনো সুবিধা দাওনি, তার মানে তোমার জন্য এটা দায়। এটা হচ্ছে অনুপার্জিত আয়। এখন সেটি যখন দায় হিসেবে বিবেচনা করা হয় তখন দায় হিসেবে বেশি দেখানো হয় আর আয় হচ্ছে কম দেখানো হয়। মানে যদি সমন্বয় না করো তাহলে অবশ্যই তুমি দায় বেশি দেখাবা, আয়টা কি করবা, কম দেখাবা। এখন এখানের ক্ষেত্রে তোমাকে বিবেচনা করতে হবে দুইটা বিষয়, যে জাবেদা আসলে শুরুর দিকে কোনটা লিপিবদ্ধ করা হয়েছে আর কোনটা লিপিবদ্ধ করা হয়নি, অর্থাৎ কোন জাবেদাটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং কোন জাবেদাটা এখনো দেওয়া হয়নি। এবার দেখো, তোমার যদি প্রশ্নে অনুপার্জিত আয় দেওয়া থাকে, এখানের মধ্যে যখন দিবে তখন তুমি ফার্স্টেই বুঝবে কি যে তোমার এখানে দায়টা লিপিবদ্ধ করা হয়েছে, জাবেদা অলরেডি দায় লিপিবদ্ধ করে ফেলা হয়েছে। এখন কোনটা লিপিবদ্ধ হয়নি? লিপিবদ্ধ হয়নি আয়টা, মানে তুমি যে টাকা পেয়েছো সেটা লিপিবদ্ধ হয়নি। বুঝতে পারছি? এটা লিপিবদ্ধ করা হয়েছে, এটা লিপিবদ্ধ হয়নি। ওকে, যখন তোমাকে অনুপার্জিত আয় প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। আর সমন্বয় দাখিলা বলে কি, যেটি দেওয়া প্রয়োজন আমি দিইনি, আমাকে সেটি দিতে হবে। মানে যেটি লিপিবদ্ধ করা প্রয়োজন ছিল জাবেদা হিসেবে করা হয়নি, সেটি দিতে হবে। লিপিবদ্ধ করা হয়েছে অলরেডি দায়, কোনটি করা হয়নি? আয়। তাহলে আমাকে এখন কোনটি জাবেদা দিতে হবে? আয়ের জাবেদা। কিন্তু সমন্বয় যদি তুমি না করো তোমার দায় বেশি দেখানো হবে, অথচ কিন্তু দায় দেখানোর কথা ছিল যে কম, তাই না? কেননা তোমাকে এখানে অলরেডি দায়টা লিপিবদ্ধ করে ফেলেছে, ওই অগ্রিম ভাড়ার মতো। এখন অগ্রিম যে আগেরটাতে আমি তোমাকে বুঝিয়েছিলাম অগ্রিম ভাড়ার বিষয়টা, এখন তুমি তো হচ্ছে এখানে টাকাটা অগ্রিম নিয়ে নিয়েছো, যে এই রুমটা হচ্ছে ভাড়া হবে, অগ্রিম তুমি টাকা নিয়ে নিয়েছো। তার মানে 1 বছর ধরে আমি রুমটাতে থাকলাম, 1 বছরের মেয়াদ যে উত্তীর্ণ হলো, ঠিক না? আর একদম ক্লিয়ারলি একদম জাস্ট ভাবো যে তুমি অগ্রিম আমার থেকে এই ভাড়া রুমটার জন্য 10,000 টাকা নিয়েছো, তুমি অগ্রিম নিয়েছো 10,000 টাকা এই রুমটার জন্য। ওকে, তাহলে হচ্ছে 1 বছর আমি ইউজ করেছি, এটা 5 বছরের জন্য। 5 বছরের জন্য দেখো, 5 বছরের মধ্যে 1 বছর শেষে 2,000 টাকার সুবিধা আমি নিয়ে নিয়েছি এই রুমটা থেকে। কিভাবে বের করেছি? তুমি যদি ভাগ করো, আজকে 10,000কে 5 দিয়ে ভাগ করো তাহলে 2,000 হবে। তাহলে প্রথম বছর শেষে দেখা যাচ্ছে কি যে আমি রুমটা থেকে অলরেডি 2,000 টাকার সুবিধা গ্রহণ করে ফেলেছি। আশা করি বুঝতে পারছো, আমি অলরেডি 2,000 টাকার সুবিধা গ্রহণ করে ফেলেছি এই রুমটা থেকে। ওকে, তাহলে এই যে এই 2,000 টাকার যে সুবিধা গ্রহণ করে ফেলেছি, এটি তো আমি লিপিবদ্ধ করিনি, এটা কিন্তু আমার আয়ে পরিণত হচ্ছে। ঠিক উল্টাটা সম্পত্তির ক্ষেত্রে কি হয়, যে সুবিধা যখন তুমি গ্রহণ করে ফেলো, সম্পত্তির যে সুবিধাটা আছে সেটা যখন গ্রহণ করে ফেলো ব্যয়ে পরিণত হয়। আর দায়ের ক্ষেত্রে কি হয়? উল্টা, সুবিধা যেটা হচ্ছে তুমি দিবে, মানে হচ্ছে সুবিধা তোমার হচ্ছে দেওয়ার কথা ছিল, সেটা যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, মানে একটা নির্দিষ্ট সময় পার হয়ে যায় যে 1 বছর, তখন সেটা আয় পরিণত হয়। মানে তোমার এখন 2,000 টাকার সম্পত্তিটা তুমি তো বলবে কি যে এখন না, এটা আমার আয় হয়েছে, আগে দায় ছিল এখন আমার এটা আয় হয়েছে। ওকে, তার মানে এই যে 2,000 টাকা সে যে সুবিধা গ্রহণ করে ফেলেছেন, 2,000 টাকা তুমি যে সার্ভিস প্রোভাইড করেছো দায়ে পরিণত হয়েছে, এই জায়গায় এসে সেটা লিপিবদ্ধ তুমি করোনি, তাই না? তার মানে তোমাকে জাবেদা দিতে হবে সেই 2,000 টাকার জাবেদা। এখন তুমি যদি এটা না করো তাহলে কি হবে? তোমার আয় কম দেখানো হবে, আয় কম দেখানো হবে আর দায় বেশি দেখানো হবে। কিন্তু আসলে দায় এখন আর কত আছে? 10,000 থেকে 2,000 চলে গেলে 8,000 আছে, বাট আসলে দেখাচ্ছ কত? 10,000। তুমি যদি সমন্বয় না করো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে যদি দাও, দায় হ্রাস পাবে, আয় বৃদ্ধি পাবে। আর জাবেদাটা বলেছি সমন্বয় দেওয়ার পরে অনুপার্জিত আয় ডেবিট হবে, কেননা দায় তোমার হ্রাস পাচ্ছে। কিভাবে হ্রাস পাচ্ছে? এই যে 10,000 টাকাটা 8,000 টাকা হয়ে গেছে, দায় হ্রাস পেলে কি হয়? ডেবিট হয়। তাই ডেবিট দিকে লিখেছি, আর আয় তো সবসময় ক্রেডিটই হয়, তাই ক্রেডিট দিকে লিখবো। কোন টাকাটা লিখবো? 2,000 টাকাটা। বুঝতে পেরেছি আশা করছি। আচ্ছা, এরপরে যখন অনুপার্জিত আয়ের ব্যতিক্রম নিয়মটা হয়, এটার ক্ষেত্রে দেখানো হয় কি যে তুমি হচ্ছে লিপিবদ্ধ করেছো তোমার আয়েরটা, দায় লিপিবদ্ধ করনি। বুঝতে পেরেছি? দেখো, তুমি এই জায়গায় হচ্ছে দায় লিপিবদ্ধ করনি, কিন্তু আয় তুমি লিপিবদ্ধ করেছো। আশা করি বুঝতে পারছি তুমি দায় লিপিবদ্ধ করনি, কিন্তু তুমি আয়টা এখানে লিপিবদ্ধ করে ফেলেছো। তাহলে হচ্ছে এটা ঠিক উল্টাটাই হবে, এটা তোমরা বুঝতে পারবে। এরপরে আমরা যাই, দেখো বকেয়া বা প্রাপ্য
আয়, বকেয়া আয় বা প্রাপ্য আয় মানে কি? ধরো তুমি হচ্ছে ওকালতির ব্যবসা করো, মানে ওকালতি করো, তুমি হচ্ছে উকিল, তুমি তোমার একটা ক্লায়েন্টের কেস সলভ করে দিয়েছো, তুমি একটা তার মার্ডার কেস ছিল বা কোনো কিছু একটা ছিল, সলভ করে দিয়েছো, বাট ওনার কাছ থেকে কোনো এখনো পর্যন্ত টাকা নাওনি। উনি তোমাকে বলেছে কি যে আমি আর 1 মাস পরে তোমাকে টাকা দিব। এই যে তুমি একটা নির্দিষ্ট একটা সার্ভিস দিয়েছো, তাকে সেবা প্রদান করেছো, এন্ড ও তোমাকে বলেছে কি যে আমি তোমাকে 1 মাস পরে টাকা পরিশোধ করব। এই যে বকেয়া আয় রেখেছে বা তুমি যেটা পাবে, তোমার যেটা প্রাপ্য, এটাকে বলা হচ্ছে আমার বকেয়া বা প্রাপ্য আয়। এটা আমার জন্য এক প্রকার সম্পদ, এটা হচ্ছে আমার জন্য কি? সম্পদ। এখন এখানের ক্ষেত্রে ভাবতে হবে তুমি কোনটা জাবেদা দাওনি। এখানে অত কিছুই ভাবতে হয় না, এখানে যেমন দুইটা বিষয় আছে যে কোনটা লিপিবদ্ধ করা হয়েছে সেটা ভাবতে হয়। এখানের মধ্যে অমন কিছু না, তুমি জাস্ট বকেয়া রেখেছো, এটা জাবেদায় দিবা। যদি আমরা একটু দেখি, দেখো আয় অর্জিত হয়েছে কিন্তু নগদে গ্রহণ বা হিসাবে লিপিবদ্ধ করা হয়নি। অর্থাৎ কি, মানে তুমি সেবা দিয়ে দিয়েছো কিন্তু সেখানে এখনো নগদ টাকা হাতে পাওনি। তাহলে এটার ফলে কি হয়? সম্পত্তি কম দেখানো হয়। অর্থাৎ 10,000 টাকার তুমি সার্ভিস দিয়েছো, এখনো তোমাকে 10,000 টাকা দেওয়া হয়নি, তার মানে তুমি এই 10,000 টাকাটা তোমার জন্য এক প্রকার সম্পত্তি। দেওয়া না হওয়ার কারণে তুমি যদি সমন্বয় জাবেদা না দাও, তাহলে দেখা যাবে কি যে তোমার এই 10,000 টাকার সম্পত্তিটা তুমি লিপিবদ্ধ করোনি, তার মানে হচ্ছে কি সম্পত্তি কম দেখানো হবে, কিন্তু আয়ও কম দেখানো হবে। তোমার 10,000 টাকা অর্জিত হয়নি, সম্পত্তিও 10,000 টাকা নেই, এই ধরনের কিছু একটা দেখানো হবে। কিন্তু তুমি যদি সমন্বয় জাবেদা দাও, তাহলে দেখা যাবে কি যে সম্পত্তি বৃদ্ধি পাবে। তুমি লিখবা কি প্রাপ্য আয়, ঠিক আছে, প্রাপ্য সেবা আয় 10,000 টাকা, সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে 10,000 টাকা, সমন্বয় দাখিলা কিভাবে দিবা? দেন হচ্ছে আয় হিসাব, ক্রেডিট, 10,000 টাকার আয় বৃদ্ধি পাচ্ছে, তাহলে তোমার সম্পত্তিও বৃদ্ধি পাচ্ছে, আয়ও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু না দেওয়ার ফলে কি হচ্ছে? সম্পত্তি হ্রাস পাচ্ছে, আয়ও হ্রাস পাচ্ছে। এখন তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারো যে সমন্বয় না হওয়ার পূর্বেটা আমার দেখার দরকারই কি? কিন্তু পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি হাইলাইটেড কোয়েশ্চেন কিন্তু এটাই থাকে যে একটা জাবেদা দিয়ে দিবে এন্ড বলবে যে এটা সমন্বয় না করার ফলে কি প্রভাব পড়েছে দেখো, এন্ড তুমি কনফিউজড হয়ে যাবে, আরে কোনটা করবো, ঠিক না? একদম ডিরেক্ট ওভাবে দিয়ে দেওয়া থাকবে। এন্ড উপরের গুলোও সেম, তোমাকে বলে দেওয়া থাকবে কি অনুপার্জিত আয় 8,000 টাকা, এটা জাবেদা দাও। যখন কোনো কিছু বলে দেওয়া থাকবে না, শুধুমাত্র এটা লেখা থাকবে অনুপার্জিত আয় 8,000 টাকা, তখন প্রথম নাম্বারটা ফলো করবা। প্রথম নাম্বার অনুসারে ভাববা কি যে দায়টা লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু আমার আয় এখনো লিপিবদ্ধ করা হয়নি, তাই আমার এখন এটাই করতে হবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখানের মধ্যেও কিন্তু এটারও দুইটা হয় যে সরি, আগেরটা ছিল বকেয়া আয়, এখন হচ্ছে বকেয়া ব্যয়। বকেয়া আয়ের কিন্তু বিপরীতটা হচ্ছে আমার কি? বকেয়া ব্যয়। বকেয়া আয় যদি সম্পদ হয়, বকেয়া ব্যয় কি হবে? আমার দায়, সিম্পল। আর সমন্বয় দাখিলা এই আয় বা অগ্রিম বকেয়া এগুলো নিয়ে কিন্তু কাজ করে। তাহলে বকেয়া ব্যয় বা প্রদেয় খরচ যদি আমরা একটু দেখি, দেখো যতটুকু অংশ ব্যবহৃত হয়েছে, ব্যয় সংগৃহীত হয়েছে, নগদে প্রদান বা লিপিবদ্ধ করা হয়নি। অর্থাৎ মানে কি যে তোমার ক্লায়েন্টের দৃষ্টিকোণ থেকে এটা তো ওর জন্য বকেয়া ব্যয়, তার ব্যয় সংগঠিত করার কথা ছিল কিন্তু সে এখনো ব্যয়টা দেয়নি। ওই যে ওকালতি ব্যবসার যেটার উদাহরণ দিলাম। আর তোমার ক্ষেত্রে কি ছিল? তোমার কিন্তু টাকাটা পাওয়ার কথা ছিল, সেজন্য বকেয়া আয় ছিল তোমার। আর তোমার ক্লায়েন্টের যদি দৃষ্টিকোণ আমরা বিবেচনা করতে যাই, তাহলে দেখা যাবে কি সেটা তার জন্য বকেয়া ব্যয়, অর্থাৎ সে টাকা দিবে কিন্তু এখনো তোমাকে টাকা প্রদান করেনি, তার মানে তার জন্য হয়ে যাবে কি এটা বকেয়া ব্যয়। ওকে, সম্ভার। সম্ভার মানে কি? মণিহারি। কনফিউজড হইতে পারো, সম্ভার মানে হচ্ছে মণিহারি। এখানের মধ্যেও কিন্তু দুইটা নিয়ম, ঠিক আছে? সম্ভারের ক্ষেত্রে যে দুইটা বিষয় থাকে সেটা হচ্ছে, একটা আমাকে বিবেচনা করতে হয় কি যে অব্যবহৃত কোনটা, ব্যবহৃত কোনটা। কোনটা হচ্ছে আমার অব্যবহৃত আর কোনটা হচ্ছে ব্যবহৃত, অর্থাৎ কোনটা ব্যবহার করা হয়নি, কোনটা ব্যবহার করা হয়েছে। চলো প্রথম নাম্বারটা দেখি। এটাতে এটাই সেম, যে কোনটা লিপিবদ্ধ করা হয়েছে, অব্যবহৃত নাকি ব্যবহৃত, আর কোনটা লিপিবদ্ধ করা হয়নি। সমন্বয় মানে কি? যেটি লিপিবদ্ধ করা প্রয়োজন ছিল, যেটি দেওয়া প্রয়োজন ছিল দিইনি, সেটি দিতে হবে। ওকে, এবার দেখো সম্ভারে মণিহারে মজুদ সংশ্লিষ্ট, অর্থাৎ এটা হচ্ছে যদি সম্পত্তি হিসেবে বিবেচনা করা, এখানে লিখে নাই, এটা যদি সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়। সম্পত্তি মানে কি? সম্পত্তি হচ্ছে এই যে অব্যবহৃত কিন্তু আমার জন্য এক প্রকার একটা সম্পত্তি। যদি সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয় তখন কি করব? দেখো সম্পত্তি যদি বিবেচনা করা হয়, সমন্বয় জাবেদা যদি আমি না দিই, আমার কিন্তু সম্পত্তি বেশি দেখানো হবে। সম্পত্তি হিসেবে বিবেচনা করা মানে কি? আমি এটা লিপিবদ্ধ করেছি, অব্যবহৃত লিপিবদ্ধ কিন্তু করে ফেলেছি, কিন্তু ব্যবহৃতটা কি করিনি? লিপিবদ্ধ করিনি। আশা করি বুঝতে পারছি। তো এখন ব্যবহৃত লিপিবদ্ধ করি নাই, তার মানে কি? দেখো ধরো আমার অব্যবহৃত আছে, মানে অব্যবহৃত বা মণিহারে যেটা আছে, ধরো আমার মণিহারে আছে কথার কথা ধরলাম 10,000 টাকা, আমার মণিহারে আছে কত?
মণিহারি আছে আমার ধরো 10,000 টাকা, ঠিক আছে, মণিহারি আছে 10,000 টাকা। এই 10,000 টাকা মণিহারির মধ্যে আমি 8,000 টাকার মণিহারি ব্যবহার করে ফেলেছি। 8,000 টাকার মণিহারি ব্যবহার করে ফেললে এখনো 2,000 টাকার মণিহারি অব্যবহৃত আছে। এই 2,000 টাকার যে মণিহারি অব্যবহৃত আছে, কিন্তু আমি লিপিবদ্ধ করেছি কি যে আমার 10,000 টাকা মণিহারি আছে। 8,000 টাকা যে ইউজ করে ফেললাম, যে ব্যবহার করে ফেললাম, এটা আমি লিপিবদ্ধ করিনি। তাহলে আমার সম্পত্তি হিসেবে মণিহারি দেখানো হবে কি? এই 10,000 টাকাটা ইউজ যে করে ফেলেছি, এটা তো দেখালাম না, তাহলে এটা কি লিপিবদ্ধ হবে? হবে না। তার মানে আমার কি হবে? সম্পত্তি মণিহারি নামক সম্পত্তিটা বেশি দেখানো হবে, 10,000 টাকা দেখানো হবে, অথচ হওয়ার কথা ছিল 2,000 টাকা, তাই না? তাহলে এই জন্য বলছে সম্পত্তি বেশি দেখানো হবে, ব্যয় কম দেখানো হবে। আর যদি সমন্বয় আমরা করে ফেলি তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমার সম্পত্তি হ্রাস পাবে, ব্যয়টা আমার বৃদ্ধি পাবে। আচ্ছা, আর যাবে কি হবে দেখো, সম্ভার ব্যয় হিসাব ডেবিট, প্রদেয় ব্যয় হিসাব ক্রেডিট। সম্ভার ব্যয় মানে কি? এই যে মণিহারি হিসাব, এই যে তুমি 2,000 টাকা যেটা আছে, এটা কিন্তু 2,000 টাকারটা হবে। এই যে আমি এখানে হিসাব দেখালাম না, এখানের মধ্যে তোমার সম্ভার ব্যয় না, উল্টা, সরি, আমি একটা বিষয় ভুল বলেছি। 2,000 টাকার না, এটা আমার হবে হচ্ছে এই 8,000 টাকারটা। আমি লিপিবদ্ধ করেছি কোনটা? অব্যবহৃত, মানে হচ্ছে সম্পত্তিটা লিপিবদ্ধ করেছি। লিপিবদ্ধ করিনি কোনটা? সেটা হচ্ছে আমার ব্যবহৃতটা, অর্থাৎ হচ্ছে এই যে 8,000 টাকাটা লিপিবদ্ধ করিনি, তাই এখানে 8,000 টাকাটা হবে। সম্ভার ব্যয় হিসাব ডেবিট, খরচ হিসাবে, আর প্রদেয় ব্যয় হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পারছি আমরা। এরপর দেখো সম্ভার বা ব্যতিক্রমী নিয়মে প্রাথমিক ব্যয় হিসেবে লিপিবদ্ধ সম্ভার যদি অব্যবহৃত হয়েছে, ওই যে এটা ঠিক উল্টাটা। আগের বারে 8,000 টাকাটা লিপিবদ্ধ করিনি, এবার 8,000 টাকাটা লিপিবদ্ধ করেছি আমরা, 2,000 টাকাটা আমরা লিপিবদ্ধ করিনি। তার মানে আমাদের এখানে 2,000 টাকা জাবেদাটা হবে। তোমরা যদি একটু পড়ো তাহলে বুঝতে পারবে যে বিষয়টা আসলে কি বলতে চেয়েছে। এন্ড এটা থেকে খুব বেশি প্রশ্ন আসে, অব্যবহৃত থেকে সবচেয়ে বেশি কনফিউজ করা হয় যে কোনটা লিপিবদ্ধ করা হয়েছে। তোমার কিন্তু দেখতে হবে যে আসলে কোনটা লিপিবদ্ধ করা আমার হয়েছে। আমার কি সম্পত্তিটা লিপিবদ্ধ করা হয়েছে, অর্থাৎ এই যে 10,000 টাকাটা বা 2,000 টাকা যেটা সম্পত্তি আছে সেটা লিপিবদ্ধ করা হয়েছে। আর তোমাদের মনে কনফিউজ হইতে পারে যে আমি এখানে 10,000 টাকাটা লিপিবদ্ধর কথা কেন বলছি। কেননা যে কোনো লেনদেন সংঘটিত হওয়ার পরপরই প্রতিষ্ঠানের নিয়ম কি, সেটা লিপিবদ্ধ করে ফেলা। তার মানে মণিহারি যখন আমি কিনে এনেছিলাম তখন আমি 10,000 টাকার মণিহারি অলরেডি লিপিবদ্ধ করে ফেলেছি, মানে সম্পত্তি লিপিবদ্ধ করে ফেলা হয়েছে। এন্ড এটা 1 বছর ব্যবহার করে আমি 8,000 টাকার সম্পত্তি ব্যবহার করলাম, এটা আমি দেখাইনি। তাই প্রথম নম্বরটাতে এটাই আমাকে দেখাতে হবে, কোনটা লিপিবদ্ধ করিনি, সমন্বয় জাবেদা মানে ওইটাই। আর পরেরটাতে আমাকে যেটা অব্যবহৃত আছে, অর্থাৎ 2,000 টাকা এখনো ব্যবহার করিনি, আমাকে এখন ওটি দেখাতে হবে। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখো অবচয়ের বিষয়টা কি বলা হচ্ছে, যে অবচয় অত কিছু মাথায় রাখার দরকার নেই। অবচয় তোমাকে যদি সমন্বয় দাখিলা দিতে বলে জাস্ট লিখবা অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। আর এই জিনিসটা দেখো, এখানে হচ্ছে সম্পত্তি বেশি দেখানো হবে, ব্যয় কম দেখানো হবে। কেন? অবচয় কিন্তু আমার জন্য এক প্রকার একটা ব্যয়। তুমি যদি এটাতে জাবেদা না দাও তাহলে তোমার এই ব্যয়টা কি করা হবে? অবশ্যই কম দেখানো হবে। এটা হচ্ছে তোমার সম্পত্তি হচ্ছে বেশি দেখানো হবে। মানে কি, ধরো আমার সামনে একটা চেয়ার আছে, চেয়ারটা হচ্ছে তোমার 10,000 টাকা, ঠিক আছে। তার মানে এটা আমি যে ব্যবহার করার ফলে যে ক্ষয়ক্ষতি হচ্ছে, ধরো 2,000 টাকার ক্ষয়ক্ষতি হলো, কিন্তু আমি দেখাচ্ছি 10,000 টাকা। এই যে ক্ষয়ক্ষতি হলো, যেটাকে আমরা অবচয় বলে থাকি, এই 2,000 টাকাটা আমি দেখাইলামই না। তার মানে কি হচ্ছে, আমার সম্পত্তি 10,000 টাকায় দেখানো হচ্ছে, কিন্তু আসলে তো 2,000 টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, সম্পত্তির মূল্য এখন 8,000 টাকা। এই বিষয়টা জাস্ট এখানে বোঝানো হচ্ছে। আর কুঋণ সঞ্চিতি আছে, অবচয়ের ঠিক উল্টাটাই বলা যায়, মানে অবচয়ের উল্টা বললে ভুল হবে। সেটা হচ্ছে দেখো, কুঋণ সঞ্চিতি মানে কি, প্রাপ্য হিসেবে কিছু অংশ অনাদায়যোগ্য। আচ্ছা, তোমাদের একটা কোয়েশ্চেন করি, সবচেয়ে অনেক বেশি কনফিউজড হয় যে কুঋণ আগে হয় নাকি কুঋণ সঞ্চিতি আগে হয়। তো আমাদের কিন্তু সবসময় এটা কনফিউশন আমাদের এটার মধ্যে কাজ করে যে কুঋণ আগে হয় দেন কুঋণ সঞ্চিত হয়। আসলে কিন্তু না, আসলে কুঋণ সঞ্চিতি আগে হয় দেন কুঋণ আসে। আমি প্রথমে ভাবি কি যে আমার দেনাদার হয়তো আমাকে টাকা পরিশোধ করবে না, ভাবলাম যে আমার দেনাদার 5,000 টাকা আমাকে পরিশোধ করবে না, এটা আমি সন্দেহ করছি। তার মানে 5,000 টাকা পরিশোধ করবে না, আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, আমার নিট মুনাফা হচ্ছে ওইখান থেকে কিছু টাকা সরিয়ে নিয়ে আমি একটা সঞ্চিতি করে রাখি। যদি কোনো কারণে আমার প্রাপ্য হিসাব বা প্রাপ্য যে দেনাদার আছে সে যদি আমাকে পরিশোধ না করে, এভাবে করে আমি একটা সঞ্চিতি রেখে দিলাম, যেটাকে বলা হচ্ছে কুঋণ সঞ্চিতি। অর্থাৎ টাকা পাবো না সেটা সন্দেহ করে আমি অলরেডি আগে সঞ্চিতি করে রেখে দিচ্ছি, এটা হচ্ছে কুঋণ সঞ্চিতি। এরপর কিন্তু আসে আমার কুঋণ। কিভাবে? কুঋণ সঞ্চিতি রেখে দেওয়ার পরে একসময় গিয়ে দেখছি আসলে আমাকে 5,000 টাকা পরিশোধ করেনি, মানে তখন আমি
জেনে গিয়েছে আসলে আমাকে 5,000 টাকা পরিশোধ করেনি, আমি ফিক্সড বুঝে গিয়েছি যে সে পরিশোধ আর কখনো করবে না, এটাকে বলা হচ্ছে কুরিন। তার মানে কুরিন সঞ্চিতা আগে করা হবে, দেন তারপরে এসে আমরা কুরিনটা করব, মানে তখন আমরা বুঝতে পারি আসলে সে 5,000 টাকা পরিশোধ করেনি। তাহলে দেখো কুরিন সঞ্চিতির ক্ষেত্রে কি হয়, যদি সম্পত্তি বেশি দেখানো হয়, ওই যে অবশ্যই সম্পত্তি বেশি দেখানো হবে। 10,000 টাকা দেনাদার থেকে পেতাম, সে কুরিন রেখে দিয়েছে 2,000 টাকা, কিন্তু আমি দেখাচ্ছি কি যে আমার 10,000 টাকার দেনাদার আছে, কিন্তু আমি তো ফিক্সড জানি যে সে আমাকে 2,000 টাকা দিবেই না, তাই না? তারা মানে 8,000 টাকার দেনাদার। তো সম্পত্তি আসলে হ্রাস পায়, ব্যয় বৃদ্ধি পায়। কুরিনটা হচ্ছে ব্যয়, কুরিন সঞ্চিতি, সকল প্রকার সঞ্চিতি আমার জন্য দায়। ওকে, এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সমন্বয় দাখিলার প্রত্যেকটা বিষয়ে আশা করে আমরা বুঝে গিয়েছি, অ্যান্ড আমরা হচ্ছে আশা করি একটা ধারণা হয়ে গেছে যে কোনটা কিরকম হতে পারে। এবার চলো আমরা পড়ি সমন্বয় দাখিলার লিখনের ফলাফল। আমরা যদি সমন্বয় দাখিলা লিখি, এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাহলে কি কি ফলাফল হয়। প্রথমে হচ্ছে দেখো, উদ্ধৃতপত্রের সম্পদ, দায়, মালিকানা সত্ত্বে সঠিক পরিমাণ বসানো যায়, আর্থিক অবস্থার পরিমাণও ঠিকভাবে জানানো যায়। এখন ধরো তুমি অগ্রিম বকেয়া সেটা লিপিবদ্ধ করনি, তার মানে তোমার যে বছর শেষে যেটা আর্থিক অবস্থার ফলাফল আসছে সেটা কিন্তু ভুল, তাই না? এরপর দেখো, আয় বিবরণীতে সঠিক পরিমাণ আয় এবং ব্যয় প্রদর্শন করে নিট লাভ বা ক্ষতি নির্ণয়, অর্থাৎ সঠিক ফলাফল নির্ণয় করা। ঠিক আছে, তুমি যদি সঠিকভাবে সমন্বয় দাখিলা দাও তাহলে আয় বিবরণীর সঠিক ফলাফল নির্ণয় হবে। হিসাবকাল শেষে সমন্বয় লিখনের সর্বদা কমপক্ষে আয় বিবরণীর একটি হিসাবে এবং উদ্ধৃতপত্রে একটি হিসাবে অন্তর্ভুক্ত হয়। হিসাবকাল শেষে সমন্বয় লিখন সর্বদাই কমপক্ষে আয় বিবরণীর একটি হিসাবে এবং উদ্ধৃতপত্রে একটি হিসাবে অন্তর্ভুক্ত হয়। এটা মানে কি, তোমরা ইন্টার থেকে পড়ে আসছো যে সমন্বয় দাখিলা কমপক্ষে 2টা জায়গায় যাবে, বেশি পক্ষের কথা জানি না, বাট কমপক্ষে 2টা জায়গায় যাবেই। এটা কখনো একটি জায়গায় বসে না, হয় আয় বিবরণীতেও যাবে, উদ্ধৃতপত্রেও যাবে, নাহলে আয় বিবরণীতে 2বার বসবে। আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এখানে কিছু এমসিকিউ দিয়েছে, চলো আমরা সলভ করে দেখি যে কতটুকু আমরা বুঝতে পেরেছি এতক্ষণের পুরো লেকচার থেকে। অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা, দেখি ঝটপট অ্যান্সার করো তো, অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা কি হবে। এবার তোমাদের এমসিকিউ দাগানোর কিছু ট্রিক্স বলে দিই। আমরা কি হয় যে এমসিকিউ দাগানোর পরে আমরা কি করে শুরু করি যে এটা 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 কোনটা হবে দেন একটা দাগে দিয়ে চলে আসে, কিন্তু আমরা কিন্তু খুব কম জনই অপশন বিবেচনা করি। কম অপশন বিবেচনা মানে কি, যে 4টা অপশন আছে, ঠিক আছে, আমরা কিন্তু জানি যে অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা কি হবে, আমরা অ্যান্সার জানি, কিন্তু পরীক্ষার হলে তুমি যখন বসবে, তুমি লিখে নাও, তুমি কনফিউজড হয়ে যাবে, তোমার ভয়ভীতি কাজ করবে। আচ্ছা, এই নাম্বারের অ্যান্সার শুদ্ধ, আসলে গিয়ে এই নাম্বারের অ্যান্সার শুদ্ধ নাকি আমি ভুল বলছি, আসলে এই নাম্বারের অ্যান্সার শুদ্ধ, এটা সবসময় তোমার কনফিউশন কাজ করবে। তুমি যত বেশি পড়ে যাও না কেন, বাট পরীক্ষার হলে গিয়ে তোমার 100% এটাই হবে যে তুমি ভুলে গিয়েছো, তুমি জানা বিষয় তুমি ভুলে গিয়েছো বা কনফিউজড। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হয়, তোমাকে অপশনগুলো বিবেচনা করতে হয়। 4টা অপশন আছে, তোমার 4টা অপশনগুলো ভালো করে বিবেচনা করতে হবে, দেন যেটা অ্যান্সার শুদ্ধ সেটি দাগিয়ে আসবে। এখন চলো আমরা একটু অপশন বিবেচনা করে দেখি। প্রথমে দেখি অনুপার্জিত আয় মানে কি, আমরা জানি দায়। অনুপার্জিত আয় মানে কি, সেটা হচ্ছে দায় রিলেটেড। আর আমি বলেছি যদি প্রশ্নের মধ্যে এরকম অনুপার্জিত আয় থাকে, দেখো অনুপার্জিত যদি আয় থাকে প্রশ্নের মধ্যে এরকম, আমরা প্রথমটা বিবেচনা করব, 1 নম্বরটা বিবেচনা করব। 1 নম্বর বিবেচনা অনুসারে কি, দায় লিপিবদ্ধ করা হয়ে থাকে অলরেডি, কিন্তু আমার আয়টা লিপিবদ্ধ করা হয় না। দায় লিপিবদ্ধ মানে কি, অনুপার্জিত আয়কে যদি আমি দায় হিসেবে বিবেচনা করি তাহলে অনুপার্জিত আয় হবে ক্রেডিট, আর নগদান হিসাব হবে ডেবিট, ঠিক না? এমনই তো কিছু একটা। দেখো সংশ্লিষ্ট আয়, সংশ্লিষ্ট না অনুপার্জিত, এই যে এটা মানে অর্থাৎ হচ্ছে যে আমি যদি দায়টা লিপিবদ্ধ করি, সংশ্লিষ্ট আয়, নগদান হিসাব বলছি সরি, সংশ্লিষ্ট আয় যেটা আছে সেটা হবে ডেবিট এবং অনুপার্জিত আয় হবে আমার ক্রেডিট, যেহেতু এটা আমার জন্য একটি দায়। এবার দেখো আমি বলেছি কি আমাকে প্রথমটা বিবেচনা করতে হবে। প্রথমটাতে বলে কি, তুমি অলরেডি দায়ের জাবেদা দিয়ে দিয়েছো, তুমি অলরেডি কি করে ফেলেছো, দায়ের জাবেদাটা অলরেডি দিয়ে দিয়েছো। তোমাকে এখন জাবেদা দিতে হবে কিসে, তোমাকে এখন জাবেদা দিতে হবে হচ্ছে যেটা তোমার আয়ে পরিণত হয়েছে সেটি। এখন আয়ে পরিণত মানে কি, যে দায়ের আসবে আয়ে পরিণত হয়েছে। আমাদের প্রথমটা কিন্তু বেসিক ছিল এমনই যে তুমি অগ্রিম ভাড়া নিয়েছো এই বাসাটা, ঠিক আছে, তুমি অগ্রিম একজন থেকে আমার থেকে ধরো অগ্রিম ভাড়া নিয়েছো, ওকে, ইটস অলরাইট। এন্ড নেওয়ার পরে এটার 1 বছর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে যে জাবেদাটা দিতে হবে সেটি, অর্থাৎ এই রুমটা আমার কথায় ধরো, এই রুমটা আমি 10,000 টাকা দিয়ে তোমার থেকে ভাড়া নিয়েছি, মানে সরি তোমার থেকে ভাড়া নিয়েছি, তুমি আমাকে 10,000 টাকা পে করেছো। আমি বলছি কি আচ্ছা ঠিক আছে 5 বছরের জন্য তোমাকে ভাড়া দিলাম এই রুমটা,
ঠিক আছে, আবার বলি শুনো, এই রুমটা আমি তোমার কাছে 10,000 টাকা দিয়ে 5 বছরের জন্য ভাড়া দিলাম। ঠিক আছে, এখন 5 বছরের মধ্যে 1 বছর উত্তীর্ণ হয়ে গেছে, তুমি 2,000 টাকার সুবিধা ভোগ করে ফেলেছো, আর আমি তোমাকে 2,000 টাকার সুবিধা দিয়ে দিয়েছি। এই যে 2,000 টাকার সুবিধা দিয়ে দিয়েছি, এটা আমি জাবেদা হিসেবে লিপিবদ্ধ করিনি প্রথম নাম্বারটা অনুসারে। তার মানে আমার এখন কি করতে হবে, সমন্বয় দাখিলা অনুসারে লিপিবদ্ধ করতে হবে। কোনটি লিপিবদ্ধ করতে হবে, যেটা আমি আগে লিপিবদ্ধ করে আসিনি। এন্ড কোনটি আগে লিপিবদ্ধ করিনি, ওই যে মেয়াদ উত্তীর্ণ পরে যে ব্যয়টা হয়েছে 2,000 টাকা, সেটি লিপিবদ্ধ করিনি। আরগুলো কিন্তু আমি 10,000 টাকা পুরোটাই কিন্তু একদম শুরুর দিকে লিপিবদ্ধ করে ফেলেছি, যে এটা আমার দায় হয়েছে, ঠিক না, প্রথম নাম্বারটা অনুসারে। তাহলে অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা কি হবে, সম্পদ না, অনুপার্জিত আয় তো সম্পদ নাই, তার মানে এটা আমার অ্যান্সার ভুল। এখানেও দেখো সম্পত্তি আছে, তার মানে এই দুইটা আমি শুরুর দিকে কি করেছি, ক্লিয়ার কাট করে দিয়েছি যে ডি নাম্বারও হবে না, আমার হচ্ছে সি নাম্বারও হবে না, একদম শুরুর দিকে আমি বলে দিয়েছি আমার ডিও হবে না, সিও হবে না। এরপর এ নাম্বারে দেওয়া আছে, দেখো এটা আমার দায় হ্রাস করে রাজস্ব বৃদ্ধি করে, আবার বলছে কি দায় হ্রাস করে এবং রাজস্ব আয় হ্রাস করে। এখন কখনো তো জাবেদাতে এটা হয় না, দায় হ্রাস মানে কি, দায় হ্রাস মানে ডেবিট, আয় হ্রাস মানে কি ডেবিট, তার মানে দুইটাই তো সেম সেম হবে না, কেননা দুইটাই একই ক্যাটাগরি, তার মানে আমার বি নাম্বারটাও ভুল, ঠিক না, তার মানে আমি অ্যান্সার জানিই না, বাট আমার হচ্ছে শুদ্ধ কোনটা, এ নাম্বার। তুমি জাস্ট জানো অনুপার্জিত, আমি এতক্ষণ ধরে কিছুক্ষণ আগে অনেক লেকচার দিলাম যে আমরা 1 নাম্বারটা বিবেচনা করব, এটা লিপিবদ্ধ করা হয়, এটা লিপিবদ্ধ করা হয় না, জাস্ট কিছু ভাবার দরকার নেই, তাই না, তুমি জাস্ট জানো অনুপার্জিত আয় মানে আমার দায় রিলেটেড কিছু একটা থাকে। এখন সম্পত্তি তো আসবে না দায়ের মধ্যে, আসার কথাও না, তার মানে হচ্ছে এটা আছে আর এটা আছে, এ আর বি আছে। আর যেখানে আমি জানি রাজস্ব মানে হচ্ছে আয়, দায় মানেও আয়, সরি দায় মানে আর সরি রাজস্ব মানে আয়, দায় তো দায়ী হয়, এবং রাজস্ব এবং আয় একই ক্যাটাগরির মধ্যে পড়ে, দুটোর হ্রাস পেলে হয় ডেবিট। আর জাবেদাতে কখনো একসাথে দুইটা ডেবিট হয় না, তার মানে এ নাম্বার শুদ্ধ। চলো আমরা একটু অ্যান্সার দেখি, লাস্টের দিকে হয়তো অ্যান্সার দিয়ে দেওয়া থাকে, এ দেখো একে এ নাম্বার অ্যান্সার শুদ্ধ, ঠিক আছে না, ওকে। চলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে অপশন বিবেচনা করে অ্যান্সার করতে হয়, এভাবে ট্রিকি ওয়েতে অপশন বিবেচনা করে অ্যান্সার করবা, কনফিউজড হবে না। অনুপার্জিত এর নর্মালি এই টাইপসের গুলোই বেশি আসে, যদি দ্বিতীয় নাম্বারটা দিয়ে দেওয়া থাকে তোমাকে ডিটেইলিং এ বলে দিবে যে তুমি দায় লিপিবদ্ধ করনি, আয়টা লিপিবদ্ধ করে ফেলেছো, এবার দায়ের জাবেদাটা দাও। আর যখন কিছু বলা থাকবে না 1 নাম্বারটা ফলো করবা, যারা ওই বেসিক দিয়ে সলভ করার ট্রাই করবা করো, সমস্যা নেই, আর যারা আমার মতো এইভাবে অপশন বিবেচনা করে সলভ করবা তারাও ওয়েলকাম। ওকে, পরের নাম্বারটা দেখি, চৈতে লিমিটেড ভুলক্রমে বকেয়া সেবা আয় এর সমন্বয় সাধন করেনি, তাহলে আর্থিক বিবরণীতে ফলাফল কি হবে। তার মানে বলছে কি যে সেই ভুলক্রমে কি করেনি, বকেয়া যেটা আয় সেবা আয় হয়েছে সেটা ওই যে উকিলের উদাহরণ দিয়েছিলাম মনে আছে, যে তুমি ওকালতি করেছো, একটা কেস সলভ করেছো, কিন্তু সে তোমাকে এখনো টাকা দেয়নি, তুমি ওর কেসটা সলভ করে দিয়েছো, তার মানে এটা তোমার জন্য বকেয়া সেবায়। এন্ড তুমি যদি এটা লিপিবদ্ধ না করো তাহলে কি হবে, এটা হচ্ছে সম্পত্তি কম দেখানো হবে, এটাও তুমি কিন্তু বিবেচনা করতে পারো। বকেয়া সেবায় যখন আয় এবং সম্পত্তি রিলেটেড, তাই না, তো বকেয়া সেবায় তুমি টাকা পাবে, আয় এবং সম্পত্তি রিলেটেড টাইপসের থাকে, তার মানে এটা দায় তো নাই, এটা কাটা। মুনাফার তো বিষয় থাকেই না, এটাও কাটা, তার মানে এই দুইটার মধ্যে কোনটা হবে, সম্পত্তি কম দেখানো হবে, আয় তো বেশি দেখানো হবেই না, কেননা তুমি তো টাকা পাওই না, সেবাই হিসেবে তুমি তো লিপিবদ্ধ করছোই না, তাই না, তার মানে আয় তো বেশি দেখানো হবে না, উল্টে কম দেখানো হবে, আর সেই সাথে আমার সম্পত্তিও কম দেখানো হবে, তাই না, তার মানে অ্যান্সার শুদ্ধ সি। ওকে, এবার 3 নাম্বারটাতে যাই, 3 নাম্বারটা একটু দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এই ধরনের কোয়েশ্চেন সবচেয়ে বেশি আসে, 1 এপ্রিল তারিখটা খেয়াল করবা, এই ধরনের ম্যাথগুলোতে সবচেয়ে বেশি যেটা খেয়াল করবে সেটা হচ্ছে তারিখ। তোমাকে প্রশ্ন যখন পড়বে তোমাকে খুবই একদম প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে দেখতে হবে যে তারিখ কি বলেছে, তারিখ কি দেওয়া হয়েছে, সকল বিষয়গুলো কিন্তু তোমাকে কি করতে হবে, দেখতে হবে। এখন কেন দেখতে হবে সেই বিষয়টা হচ্ছে আমার পরীক্ষার মধ্যে এটা খুবই ভুল হয়। যেমন রিসেন্টলি একটা পরীক্ষা দিয়েছি, আমি প্রশ্ন পেয়ে খুব খুশি যে আরে এটা তো ইজি প্রশ্ন এসেছে, এত ইজি প্রশ্ন, তো আমি সলভ করতে লেগে গিয়েছি। লাস্টের দিকে একটা মানে অ্যাকাউন্টিং এরই একটা পয়েন্ট ছিল, তো ওখানের মধ্যে জাস্ট একটা ভেরিয়েবল কস্ট বা এমন কিছু একটার সাথে মেজারমেন্ট দিয়ে আরেকটা ওরা নোট দিয়েছে যে এটা এইভাবে ধরতে হবে, এন্ড আমি লাস্টের লাইনটা পড়িনি, কেন আমি অতিরিক্ত খুশি হয়ে গেছি, এত ইজি প্রশ্ন, শুরু 2টা লাইন পড়েই সলভ করে দিয়ে চলে এসেছি। পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে আমার ফ্রেন্ডসরা বলে আরে এটা তো এইভাবে লেখা ছিল, দেন আমি ভাবলাম যে প্রশ্ন ঠিকভাবে না পড়ার ফলে যেটা হয়, তোমরা এই ভুলটা কিন্তু করো না, ম্যাক্সিমাম এটি ভুল হয়, তারা কিন্তু তারিখটা খেয়াল করে না, যেখানে একটা তারিখ দিয়ে দেওয়া আছে তারা জাস্ট ম্যাথ করে চলে আসে, তারিখ দিয়ে দেওয়া আছে আমার তারিখটাও সলভ করতে হবে, এই জিনিসগুলো কিন্তু তাদের মাথায় থাকে না। তাহলে দেখো এই যে 1 এপ্রিল 2023 তারিখে 3 বছরের জন্য তার প্রদত্ত বীমা ছিল 36,000
টাকা বিমা খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। এবার বলছে কি 30শে এপ্রিল 2023 তারিখে লেনদেনের সমন্বয় দাখিলে কি হবে, তার মানে পুরোপুরি একটা 1 মাস, 3 বছরের জন্য প্রদান করা হয়েছে 1 মাস না, হ্যাঁ 1 মাস, 3 বছরের জন্য প্রদত্ত বিমা হচ্ছে তার 36,000 টাকা। সেখানের মধ্যে তার 1 মাস কিন্তু মেয়াদ উত্তীর্ণ, মানে 1 এপ্রিল করেছি, 1 এপ্রিল আমি বলছি কি আমি এটা 3 বছরের জন্য দিলাম। এন্ড হচ্ছে কি হচ্ছে এরপর হচ্ছে 30শে এপ্রিল, মানে 1 মাস, ঠিক 1 মাস পরে এটা সমন্বয় দাখিলা যদি আমি দিতে যাই তাহলে কিভাবে আমি সমন্বয় দাখিলা দিব। ওকে, তার মানে আমার প্রথমে দেখতে হবে যে আমার কোনটা লিপিবদ্ধ করা হয়েছে আর কোনটা লিপিবদ্ধ করা হয়নি। এটা কিন্তু বকেয়া, তোমার বলতে গেলে এটা কিন্তু অগ্রিম, ওই যে প্রথমে পড়েছিলাম অগ্রিম প্রদত্ত খরচের মতো, অগ্রিম প্রদত্ত খরচের মধ্যে 2টা পয়েন্ট পড়ছি। এন্ড এখানের মধ্যে কিন্তু তোমার বলে দেওয়া নেই যে তুমি কোনটা লিপিবদ্ধ করনি, ঠিক না, কোনটা লিপিবদ্ধ করনি এই জিনিসটা কিন্তু এখানে বলে দেওয়া নেই। এখানে বলতেছে কি যে 1 এপ্রিল তারিখে 3 বছরের জন্য প্রদত্ত বিমা প্রিমিয়াম 36,000 টাকা। ও বলে দেওয়া আছে, সরি আমি প্রশ্ন দেখেছো, আমি এখানে আবার সেম ভুলই করেছো। তোমাদের যেটা বলছিলাম যে প্রশ্ন আমি ভালো করে তোমরা পড়বা, অথচ তোমাদেরকে পড়াচ্ছি আমি প্রশ্ন ভালো করে না পড়ে দেখো এখানে কিন্তু বলে দেওয়া আছে তুমি কি লিপিবদ্ধ করা হয়েছে, বিমা খরচ লিপিবদ্ধ করা হয়েছে। তার মানে কোনটা লিপিবদ্ধ করনি, অগ্রিম বিমা, সম্পত্তি লিপিবদ্ধকরণ, 2টা ছিল, এটা সম্পত্তি লিপিবদ্ধকরণ, এটা হচ্ছে ব্যয় লিপিবদ্ধকরণ। এখানে তোমরা ব্যয়টা লিপিবদ্ধ করেছো 2 নম্বর পয়েন্টটা, কিন্তু সম্পত্তিটা তোমরা লিপিবদ্ধ করনি। তাহলে এখন তুমি বুঝতে পারছো তার মানে আমার এখানে জাবেদাটা কি হবে, সম্পত্তি জাবেদাটা হবে, অর্থাৎ সম্পত্তি যেটা দিলাম সম্পত্তি ডেবিট হবে, ব্যয় ক্রেডিট হবে, এরকম কিছু একটা জাবেদা আমার হবে। তাহলে হচ্ছে সম্পত্তি ডেবিট হলে দেখো এখানে কিন্তু বিমা খরচ ডেবিট করেছে, তার মানে আমরা এই নাম্বার হবে না, কেন আমরা জানি কি সম্পত্তিটাই ডেবিট হবে আর বিমা খরচ তো আমার সম্পত্তি না। দেখো বি নাম্বারটা হবে না, বিমা খরচ লিখেছে, আমি দেখবোই না এদিকে, জাস্ট সি। আর ডি নাম্বারে দেখো শুরুর দিকে অগ্রিম বিমা দিয়েছে, আমরা তো সম্পত্তিটাই লিপিবদ্ধ করিনি, তাই না, তার মানে আমার সি বা ডি এর মধ্যে একটা শুদ্ধ হবে। বাট দেখো ডি নাম্বারে 1,000 টাকা লিখেছে আর সি নাম্বারে 35,000 টাকা লিখেছে, দুইটার কিন্তু সেম অগ্রিম বিমা বিমা খরচ এরকম, কিন্তু সি নাম্বারে 35,000, ডি নাম্বারে 1,000। এখন এখানে একটা জিনিস আমি একটু জাস্ট রাবার দিয়ে মুছাই, দেখাই দাঁড়াও, একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু বলছে কি খরচটা কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে, 36,000-কে কি করেছে তোমার হচ্ছে 3 দিয়ে ভাগ করেছে। কিভাবে পেয়েছে সেটা একটু দেখো, 36,000-কে যদি তোমরা কত দিয়ে ভাগ করবে, হ্যাঁ 3 দিয়ে ভাগ করো, দেন 1 দিয়ে যদি গুণ করো তাহলে দেখবা হচ্ছে তোমার আই গেস আসবে 1,000 টাকা। আমার কাছে ক্যালকুলেটর নেই, আমি দেখতে পারছি না, তোমরা একটু জাস্ট করে দেখবা যে এটা হচ্ছে তোমার 36,000-কে ভাগ করবা, যেহেতু 3 বছর বলেছে তোমরা চাইলে এখানে 3 বছরকে দিনে পরিণত করেও করতে পারো। 3 বছর, 1 বছর সমান যদি তোমার 360 ধরা হয় অ্যাকাউন্টিং এ, তাহলে 3 বছর সমান কত হবে, এই জিনিসগুলো যখন দিনে কনভার্ট করবা বা আরো বেশি ইজি হয়, একদম ইজি বলি, 36,000-কে তোমরা 12 দিয়ে ভাগ করবা, 12 মাস না 12 দিয়ে ভাগ করবা, যেহেতু এটা 3 বছর, তার মানে 12 কত হয় দেখো, করো 12 24, 24-এর আবার যদি আমি 12 ধরি তাহলে আই গেস আসে 36 টাইপস, এমন কিছু একটা আসা হয়তো। তার মানে আমার 3 বছরের জন্য কয় মাস ইউজ হচ্ছে, 3 বছরের জন্য হচ্ছে আমার 36 মাস, 3 বছরে কত 36 মাস। এখন এটা কেন করছি, কেননা দেখো এখানে কিন্তু 1 মাসের দেওয়া আছে, 1 বছর হলে কিন্তু আমি 12 দিয়ে ভাগ করে, সরি 1 বছর হলে কিন্তু আমি 36,000-কে 3 দিয়ে ভাগ করে দিতাম, 1 দিয়ে গুণ করে দিতাম, বাট আসলে এটা হচ্ছে মাসে কনভার্ট করেছে। দেখো এপ্রিল, এজন্য আমি বলেছি মাসটা খেয়াল করবা, দেখো এপ্রিলের 1 আবার এপ্রিলের 30, তার মানে 1 মাসে, ঠিক না, মাস হিসাব করেছে, তাই আমি ভাগও করছি মাসটা দিয়ে, মিলতে হবে একদম বরাবর। দেখো 36, সেটা হচ্ছে আমার কি হয়েছে 36 মাস, 3 বছর সময় 36 মাস। আই গেস তোমরা ক্যালকুলেটর একটু দেখতে পারো, আমি হাতে করেছি, ভুলও হতে পারে। তো হচ্ছে তোমরা দেখো এটাকে 36 দিয়ে ভাগ করবা, 1 দিয়ে গুণ করবা, তাহলে আসে 1,000। এটা হচ্ছে তোমার ওই 1 মাস খরচ করেছো তুমি, অগ্রিম বিমা 1 মাস খরচ করে ফেলেছো, আর খরচের জাবেদা তো অলরেডি লিপিবদ্ধ করেছো, তার মানে এটা তো আসার কথাই না, তার মানে অ্যান্সার শুদ্ধ হবে কোনটা, সি নাম্বারটা। আশা করি বুঝতে পারছো যে কি হবে। ওকে, এরপর আবার একটা অনুপার্জিত আয় 4 নম্বরে দেওয়া আছে, তোমরা এটা সলভ করবা। এখানে আরো কয়েকটা আছে, এখানের মধ্যে কিন্তু সঠিক উত্তরটা নাই, এটা একটু দেখো তোমরা, যে 50,000 ওই যে বকেয়া সেবায় আমরা কিছুক্ষণ আগে কিন্তু করেছি, এটা অ্যান্সারটা আই গেস পাবা। আর একটা বিষয় আমি তোমাদের বলি, সেটা হচ্ছে অনুপার্জিত আয় সমন্বয়, এটা দেখো নাম্বারটা আমরা একটু দেখি, নিচের কোনটির জন্য সমন্বয় জাবেদার প্রয়োজন হয় না, কোনটির জন্য, অর্জিতর জন্য। আমরা জানি সমন্বয় জাবেদা অগ্রিম, অবচয়, বকেয়া এগুলো নিয়ে কাজ করে, আর অর্জিত মানে আমরা টাকা পেয়ে গিয়েছি, তার মানে এটার উপর সমন্বয় দাখিলা হয় না।
আর হচ্ছে 8 নাম্বারটাতে আই গেস অ্যান্সারে একটু হচ্ছে টাইপিং মিস্টেক হওয়ার কারণে 8-এর অ্যান্সার ই দিয়েছে, আসলে 8-এর অ্যান্সার ডি হবে, এখানে ই নাম্বারটা কিন্তু নেই, দেখো ই কিন্তু নেই। আর বলছে কি বছর শেষে অগ্রিম প্রদত্ত ভাড়া যদি 32,000 হয়, ডিসেম্বর 1 তারিখে যদি 4 মাসের অগ্রিম প্রদত্ত ভাড়া ছিল, বলছে কি ডিসেম্বর 1 তারিখে 4 মাসের অগ্রিম প্রদত্ত ভাড়া ছিল, 31শে ডিসেম্বর তারিখে প্রয়োজনীয় সমন্বয় জাবেদা কি হবে, ঠিক না? বলছে কি যে অগ্রিম ভাড়া হচ্ছে আমার 32,000 দিছি, আর ডিসেম্বর 1 মাসে 4 মাসের অগ্রিম প্রদত্ত ভাড়া ছিল, মানে 4 মাসের মানে কি 32,000কে যদি তুমি কত বছর সমন্বয়ের পূর্বে ভাড়া হিসেবে 32,000, আর দেখা আছে কি যে ডিসেম্বরের 1 তারিখে দেখা যাচ্ছে কি যে 4 মাসের অগ্রিম ভাড়া প্রদান করা আছে এই 32,000-এর মধ্যে, তার মানে হচ্ছে পরের বছরের টাকাটা তুমি দিয়ে দিয়েছো, এখানে ই নাম্বার কিন্তু অপশনটা নেই, তোমরা এটা খেয়াল করবো, এটা আই গেস ডি নাম্বার অ্যান্সার হবে, সেটা হচ্ছে ভাড়া খরচ হিসেবে দেখাতে হবে 8,000 টাকা এবং অগ্রিম ভাড়া হিসেবে 8,000 টাকা। বছর শেষে সমন্বয়ের পূর্বে অগ্রিম প্রদত্ত ভাড়া হিসেবে যে ছিল 32,000 টাকা, যেখানে ডিসেম্বর 1 তারিখে 4 মাসের অগ্রিম প্রদত্ত ভাড়া ছিল। ওকে, দেন হচ্ছে প্রয়োজনে সমন্বয় জাবেদা কি, তোমাকে এখানে প্রথমে বিবেচনা করতে হবে যে তুমি কোনটার জাবেদা দিয়েছো। বছর শেষে সমন্বয়ের পূর্বে অগ্রিম প্রদত্ত ভাড়া হিসেবে যে ছিল 32,000, যেখানে ডিসেম্বরের 1 তারিখে বলছে কি যে তোমার 4 মাসের অগ্রিম প্রদত্ত ভাড়া ছিল, তার মানে বছর শেষে যদি 32,000 হয়, বলছে কি যে 4 মাসের অগ্রিম ভাড়া, ঠিক না? 4 মাসের অগ্রিম ভাড়া প্রদান করেছো বছরের শেষে, কত? 32,000 টাকা। আই গেস এখানে সঠিক অ্যান্সারটা দেওয়া নেই, এখানে হয়তো টাইপিং মিস্টেকের কারণে কোনো কিছুর কারণে হয়তো ই নাম্বার অ্যান্সারটা দেওয়া হয়নি, তোমরা একটু দেখবা বাসায় বসে। এটা আমরা পরের স্লাইডে যাই, দেখো ই নাম্বার অ্যান্সারটা হয়তো দেওয়া হয়নি এই জায়গায়, একটু খেয়াল করবা এই জিনিসটা যে আসলে এখানে কি বলা হচ্ছে। তবে আমার মনে হয় এটা ডি নাম্বারটা অ্যান্সার শুদ্ধ, কেননা তোমার হচ্ছে অগ্রিম ভাড়া ছিল 32,000, যেখানের মধ্যে দেখো ডিসেম্বর 1 তারিখে 4 মাসের অগ্রিম প্রদত্ত ভাড়া ছিল, তার মানে হচ্ছে 4 মাসের অগ্রিম প্রদত্ত ভাড়া যদি থাকে, তার মানে তুমি 1 মাসের ভাড়া ইউজ করে এই 32,000টা আসছে, 1 মাসের ভাড়া ইউজ করে ফেলেছো, তার মানে তোমার এখন অগ্রিম প্রদত্ত হচ্ছে জাবেদা অলরেডি দিয়ে দিয়েছো, তার মানে জাবেদা কোনটা বাকি ছিল, যেটা হচ্ছে খরচ হয়ে গিয়েছে সেটার বাকি ছিল, তার মানে তোমাকে এখন সেটার জাবেদা দিতে হবে, তাই না? আমার কাছে একটা ক্যালকুলেটর থাকলে খুবই ভালো হতো, আমি তোমাদেরকে এটা এখন করে দেখাইতে পারতাম, এটা ভাগ করে দেখাইতে পারতাম 32,000। আচ্ছা, তোমরা এটা বাসায় বসে দেখবা, ওকে, যে এখানে আসলে ডি নাম্বার অ্যান্সার শুদ্ধ নাকি হচ্ছে ই নাম্বার, ওকে, এটা একটু দেখবা। বাট আমি জাস্ট বলে দিই, এটা কিন্তু খরচের জাবেদা হবে, এটা তোমরা মাথায় রাখো যে এটা কিন্তু খরচের জাবেদা হবে, ভাড়া খরচ হিসাবে আসবে, দেন অগ্রিম ভাড়া এটা আসবে। আই গেস 32,000-কে দিয়ে ভাগ করলে এটা একটু দেখবা, 8 নাম্বারটাতে একটু ভুল আছে। আচ্ছা, আমরা পরের গুলাতে যাই, একটা নিয়ে অনেকক্ষণ ধরেই পড়ে আছি। এরপরে দেখো, এটা দেখো 2012 সালে 1 জানুয়ারি 3 বছরের জন্য অগ্রিম বীমা প্রদান করা হয়েছে 3,000 টাকা। 2012 সালের 31শে ডিসেম্বর সমন্বয় দাখিলা কি হবে? বলছে কি যে 3 বছরের অগ্রিম বীমা প্রদান করেছি, অগ্রিম বীমা হওয়ার সাথে সাথে আমি লিপিবদ্ধ করে ফেলেছি, আগেরটাতে কিন্তু বীমা খরচ লিপিবদ্ধ করেছে, এটা বলে দেওয়া আছে। এখানে যেহেতু কিছু বলা নেই, আমরা ধরে নিব কি যে আমাদের এখানে খরচের জাবেদা দিতে হবে, একদম চোখ বন্ধ করে। তুমি যদি একটু দেখো, আচ্ছা তুমি যদি একটু দেখো, এই যে এখানে আমাদের চোখ বন্ধ করে ধরে নিতে কি আমার খরচের জাবেদা দিতে হবে। যদি প্রশ্নে কিছু বলে দেওয়া না থাকে তাহলে ধরবা যে আমাদের সমন্বয় জাবেদা দিতে হবে খরচেরটা, অর্থাৎ আমি খরচের জাবেদা দিইনি, তা আমার এখন দিতে হবে। তার মানে এখানে জাস্ট বীমা খরচ আছে এই তিনটাতে, শুরুর দিকে এটা অগ্রিম বীমা, এটা ভুল হবে। তার মানে হচ্ছে এ বি সি এর মধ্যে কোনটা শুদ্ধ আমাকে এখন সেটা বিবেচনা করতে হবে। দেখো 3 বছরের মানে হচ্ছে 1 বছরে 1,000 টাকা, ঠিক না? যে 3 বছরে হচ্ছে 1 জানুয়ারি যদি হয় 2012 সালে 31শে ডিসেম্বর, তার মানে 1,000 টাকা। 1,000 টাকা জাস্ট আমরা এটা দিয়ে দেখছি, তার মানে 10-এর বি অ্যান্সার শুদ্ধ, 10-এর বি। ওকে, আচ্ছা এগুলো বসে বসে বাসায় বসে সলভ করবে। এখানে সাপ্লাই সেটটা আমি একটু দেখাই। রেয়া মিলের সাপ্লাই হিসেবে 15,000 টাকা দেখানো হয়েছে। যদি বছর শেষে 8,000 টাকার সাপ্লাই হাতে থাকে, মানে 8,000 টাকার সাপ্লাই হাতে থাকে বছর শেষে, তাহলে সমন্বয় জাবেদা কত হবে? তার মানে সাপ্লাই যখন তুমি 15,000 টাকা ক্রয় করেছো, এটা সম্পদ হিসেবে অলরেডি তুমি লিপিবদ্ধ করে ফেলেছো। আবার বলছে কি বছর শেষে এটা এসেটস, 8,000 টাকাটা বাকি রয়ে গেছে, তার মানে তুমি তো অলরেডি এটা
এই 15,000-এর মধ্যে ঢোকানো আছে, তার মানে তুমি এটা লিপিবদ্ধ করে ফেলেছো। করনি কোনটা? এই 15,000 আর 8,000-এর মাঝখানে যেটা খরচ হয়েছে আমার, যেটা কস্ট গিয়েছে, আমি এটা লিপিবদ্ধ করিনি, তাই আমার এখন সমন্বয় জাবেদায় এটা লিপিবদ্ধ করতে হবে। তার মানে 15,000 থেকে তুমি যদি 8,000 বাদ দাও, কত আসে দেখো তোমরা একটু। 15 থেকে যদি 8,000 বাদ দাও তাহলে আই গেস 7,000 টাকা। তার মানে আমাকে এখন 7,000 টাকার জাবেদাটা দিতে হবে। 7,000 টাকা আছে জাস্ট এই তিনটাতে। তাহলে এই তিনটার মধ্যে কোনটা? আমি বলেছি খরচের জাবেদা দিবা। সাপ্লাই মানে সম্পদ, তার মানে সি ভুল, এগুলো তো আগেই ভুল হয়ে গেছে। তার মানে ডি আর ই এর মধ্যে কোনোটা একটা শুদ্ধ হবে। সাপ্লাই খরচ ডেবিট 7,000 টাকা, বলছে কি নগদান হিসাব, নগদান হিসাব তো আসার কথাই না। তার মানে সাপ্লাই ক্রেডিট হবে 7,000 টাকা, অর্থাৎ খরচ বৃদ্ধি পেয়েছে 7,000 টাকা আর 7,000 টাকা সম্পত্তি হ্রাস পেয়ে গিয়েছে, অর্থাৎ তুমি এগুলো ইউজ করে ফেলেছো। সেখানে অ্যান্সার দেওয়া আছে। ওকে, আমি সমন্বয় জাবেদা নিয়ে এতক্ষণ ধরে লেকচার দিলাম কেন? কারণ এটা হচ্ছে সবচেয়ে কনফিউজিং একটা পার্ট। এখন তোমরা কনফিউজ হবাই, তোমরা যদি আমার কথা না বুঝো, একটু স্লো করে দিয়ে যদি আবার শুরু থেকে দেখো, তাহলে আই গেস তোমরা বুঝতে পারবে। যদি মনোযোগ দিয়ে থাকো তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা বুঝতে পারবে এন্ড আই গেস তোমরা সলভও করতে পারবে। জাস্ট এতটুকু বেসিক মাথায় রাখবা, সমন্বয় দাখিলা মানে কি, যে আমার যেটি দেওয়া প্রয়োজন কিন্তু আমি দিইনি, এখন আমাকে সেটি দিতে হবে, এই জিনিসটা। ওকে, এবার দেখো আর্থিক বিবরণী সমূহ। আমি এখন একটু আগায় যাব, কেননা হচ্ছে এখান থেকে জাস্ট তোমার মেমোরাইজিং এন্ড এমসিকিউর জন্য মনে রাখতে হবে। সমন্বয় জাবেদাতে কিন্তু অনেকগুলো পোর্শন ছিল। তাহলে দেখো এখানের মধ্যে আমার 5টা হচ্ছে আমার আর্থিক বিবরণী IAS 1.8 অনুসারে। কি কি? সমন্বিত আয়ের বিবরণী, মালিকানা সত্য বিবরণী, সমাপ্তি দিবসের আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর টিকা বা হিসাব বিজ্ঞানের নীতি, ওই যে হিসাব বিজ্ঞানের নিচে যেগুলো টিকা আকারে আমরা লিখি ওগুলোর জন্য নীতি এবং অন্যান্য টিকাসমূহের ব্যাখ্যা। এই যে আধুনিক হিসাব বিজ্ঞান অনুসারে আর্থিক প্রস্তুত করা হয় 4টি, IAS অনুসারে 5টি, আর আধুনিক হিসাব বিজ্ঞান অনুসারে 4টি আর্থিক প্রস্তুত করা হয়। বিশদায় বিবরণী, মালিকানা সত্য বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, আর এটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, এগুলো মুখস্থ করবা। আচ্ছা, এরপর দেখো আয় বিবরণী। আয় বিবরণী নিয়ে কি বিষয়? আয় বিবরণীতে হচ্ছে আমার 1 বছরের হিসাব করা হয়, নামিক হিসাবগুলো আসে। নামিক হিসাব মানে কি? আয় এবং ব্যয়ের হিসাবগুলো আসে, যেগুলোর মেয়াদ থাকে হচ্ছে আমার 1 বছরের। তার মানে এই যে দেখো আয় বিবরণী একটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্দেশ করে। আয় বিবরণী হলো ক্রয় বিক্রয় হিসাব, লাভ ক্ষতি সমন্বিত রূপ। এটি হচ্ছে উপাদান আয় এবং ব্যয় সমূহ, হিসাবকাল এবং সময়কালের জন্য একটি হিসাবকাল, একটা ওই যে বললাম 1 বছরের জন্য বলছি, যতটুকু হয় 3 মাস মেয়াদি হলে 3 মাস মেয়াদি, যে যতটুকু একটি হিসাবকালের জন্য। আর্থিক অবস্থার বিবরণী কি হয়? যে বছরের পর বছর যেগুলো সম্পত্তি যেগুলো থাকে বছরের পর বছর থাকবে, কিন্তু ভাড়া, বেতন বা তোমার আয় হচ্ছে এগুলো কিন্তু 1 বছরের জন্য। ওকে, তাহলে হচ্ছে এখন দেখো সময়কাল নীতি অনুসারে নামিক হিসাবগুলো হচ্ছে এখানে আসবে। নামিক হিসাব মানে কি? যেগুলো 1 বছর পরে তোমার বন্ধ করে দেওয়া যাবে, যেগুলো হচ্ছে স্বল্প মেয়াদী। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো সমকাল নীতি অনুযায়ী হচ্ছে এটা প্রস্তুত করা হয়। এরপর হচ্ছে তোমার এটি প্রস্তুত করার প্রতিষ্ঠানের নামিক হিসাবগুলো, সমাপনী দাখিলা দিতে হয় হিসাবগুলোর, মুনাফা ইকুয়ালস টু অর্জিত, মানে এটা কিভাবে বের করা হয়? তোমার আয়গুলো থেকে ব্যয়গুলো বাদ দিয়ে। অনেকগুলোতে থাকে একদম বিশিষ্ট আছে, বহুধাপ বিশিষ্ট আছে, কিন্তু প্রত্যেকটা যদি সামারি করো তাহলে একটাই জিনিস, আয়গুলো থেকে ব্যয়গুলো তুমি বাদ দিবে। কোম্পানির আয় বিবরণী অনুসারে 1994 সালে কোম্পানি আইনের তালিকা 11 এর পার্ট 2 অনুযায়ী মূলত আমার আয় বিবরণী প্রস্তুত করা হয়। এবার দেখো এখানে আয় বিবরণীর একটা নমুনা দিয়েছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। এখান থেকে প্রশ্ন আসতে পারে আয় বিবরণীতে যে কোন নীতি অনুসারে আয় বিবরণী করা হয়, বা কোম্পানি আইনের কত ধারা থেকে আয় বিবরণী নীতি অনুসরণ করা হয়, আয় বিবরণীতে কোন হিসাবগুলো চাই, এই জিনিসগুলো থাকতে পারে। এই যে এখানে আয় বিবরণী, আচ্ছা স্লাইড আই গেস আবার এসেছে, না এখানে কিছুটা ডিফারেন্স আছে। দেখো আয় বিবরণী নিয়ে কি বলছে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে এবং হ্রাস সংক্রান্ত বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে হচ্ছে এখানে বোঝানো হয়। অর্থাৎ মালিকানা সত্ত্ব হ্রাস এবং বৃদ্ধি মানে কি? আয় বিবরণীতে আমাদের যে লেনদেনগুলো যায় সেগুলো আয় এবং ব্যয় সংক্রান্ত, যেগুলো মালিকানা সত্ত্বকে প্রভাব বিস্তার করে। এমনকি নিট লাভ বা নিট ক্ষতি এটাও কিন্তু মালিকানা সত্ত্ব বিবরণীতে আমরা লিখি। তার মানে এখানে মালিকানা সত্ত্বের হ্রাস এবং বৃদ্ধি রিলেটেড কিছু লেনদেন কিন্তু দেখানো হয়। মালিকানা সত্ত্বের উপাদান, মূলধন, উত্তোলন এবং লাভ বা ক্ষতি, এই জিনিসগুলো হচ্ছে এখানে প্রভাবিত হয়। মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করা হয় নির্দিষ্ট সময়কাল বা হিসাবকাল শেষে। মালিকানা সত্ত্ব বিবরণী একটি নির্দিষ্ট হিসাবকালের জন্য প্রস্তুত করা হয় হিসাবকাল এবং সময়কাল নীতি অনুসারে। ও আচ্ছা সরি, এখানে মেবি হেডিং একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে ওরা, আচ্ছা সরি, এখানে আয় বিবরণী লেখা আছে কিন্তু আসলে এটা কিন্তু মালিকানা সত্ত্ব বিবরণী, তোমরা একটু লিখে নাও। এটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণীর কিন্তু এখানে
বৈশিষ্ট্য কিন্তু মালিকানা সত্ত্ব বিবরণী দেওয়া আছে। ওকে, এগুলো কিন্তু মালিকানা সত্ত্ব বিবরণী। কি বলছে দেখো, একটি বিবরণীতে নির্দিষ্ট হিসাবকালে মালিকানা সত্ত্ব পরিবর্তন সংক্রান্ত সংক্ষিপ্ত আকারে কিন্তু লিপিবদ্ধ করা হয় মালিকানা সত্ত্ব বিবরণীতে। এবং দেখো এখানে কি বলছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি হ্রাস বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে প্রকাশিত হয়। আমি যে আয় বিবরণীর কথা বললাম না, ওটাও কিন্তু ভ্যালিড, যে ওইখানেও কিন্তু যে হিসাবগুলো আসে নিট লাভ বা ক্ষতি যেটা আমরা বের করি, এটাও কিন্তু মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। আর এখানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি হ্রাস সংক্রান্ত বিষয়গুলো আসে। অলরেডি আমরা আয় বিবরণীতে সেই জিনিসগুলো করে যে নিট লাভ বের করলাম, সেটাই কিন্তু আমার মালিকানা সত্ত্ব বিবরণীতে যায়, সেটাও কিন্তু মালিকানা সত্ত্ব বিবরণীকে এফেক্টেড করছে। মালিকানা সত্ত্বের উৎপাদন, মূলধন, উত্তোলন, লাভ বা ক্ষতি মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করা হয় নির্দিষ্ট হিসাবকাল বা সময়কাল শেষে। এটি একটি হিসাবকালের শেষের জন্য প্রস্তুত করা হয় এবং সময়কাল বা হিসাবকাল নীতি অনুসরণ করা হয়। এখানে একটা মালিকানা সত্ত্ব বিবরণীর নমুনা দেওয়া আছে। মালিকানার মূলধন অনুযায়ী অতিরিক্ত বিনিয়োগ যোগ, নিটায় যোগ করতে হয়, উত্তোলন বাদ দিতে হয়। এরপর দেখো এখানে কি বলা আছে, এরপর আছে দেখো জমাকৃত মুনাফা বিবরণী। জমাকৃত মুনাফাকে অন্য ভাষায় সংরক্ষিত মুনাফা বিবরণীও বলে। অনেকে যদি না বুঝো, তাদের জন্য এটাকে হচ্ছে সংরক্ষিত মুনাফা বিবরণীও বলে। সংরক্ষিত মানে কি, যে প্রতিষ্ঠানের যে অর্জিত আয়গুলো হয় সেটির কিছু অংশ যখন তুমি ভবিষ্যতে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য হোক, সম্প্রসারণের জন্য হোক, যখন আলাদাভাবে সংরক্ষণ করে রেখে দাও, নিট মুনাফার একটি অংশ, এটাকে বলা হচ্ছে সংরক্ষিত মুনাফা। আর এটার থেকে শুরু হয় মূলত আমার সংরক্ষিত মুনাফা বিবরণী। তো এখানে কি করা হচ্ছে দেখো, হিসাব বিজ্ঞানের কোম্পানির আর্থিক বিবরণী সমূহ প্রস্তুতকরণের সময় কোম্পানির অর্জিত মুনাফা, আধুনিক হিসাব বিজ্ঞানে কোম্পানির আর্থিক বিবরণী সমূহ প্রস্তুতকরণের সময় কোম্পানির অর্জিত মুনাফা বন্টন এবং জমাকরণ সংক্রান্ত তথ্য সংক্ষিপ্ত আকারে যেখানে প্রকাশ করা হয়, সেটি হচ্ছে আমার জমাকৃত মুনাফা বিবরণী। ওই যে মুনাফা বন্টন কতটুকু করছি জমাকৃত থেকে, এরপর কতটুকু জমা করছি, এই সকল বিষয় নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয়, এটাই হচ্ছে মূলত আমার সংরক্ষিত বিবরণী। জমাকৃত মুনাফা বিবরণী হলো কোম্পানির মালিকানা সত্ত্ব বিবরণী, যে একটি নির্দিষ্ট হিসাবকালের জন্য প্রস্তুত করা হয়। একটি আয় বিবরণীর পরে এবং উদ্ধৃতপত্রের পূর্বে প্রস্তুত করা হয়। অর্থাৎ এটা আয় বিবরণীর পরে প্রস্তুত করা হবে এবং উদ্ধৃতপত্রের পূর্বে প্রস্তুত করা হয়। বেশিরভাগ কোম্পানি জমাকৃত মুনাফা পরিবর্তনের বিবরণীর পরিবর্তে শেয়ার হোল্ডারদের শর্ত বিবরণী প্রস্তুত করে। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট একটা লাইন মুখস্থ করে রাখবা। ওকে, এরপর দেখো এখানে কিছু একটা নমুনা দিয়েছে, যেখানে তোমার একটা ব্যালেন্স দিয়ে দেওয়া থাকে প্রশ্নের মধ্যে। এগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট কিছু এলিমেন্টস দিয়ে বলে যে জমাকৃত মুনাফা বিবরণী তৈরি করো, বা জমাকৃত মুনাফা বিবরণী জের কতটুকু হবে। তোমাকে এরকম একটা প্রারম্ভিক জের দিয়ে দেওয়া থাকবে, সেখানের সাথে চলতি আয়গুলো যোগ করতে হয়। আমরা অলরেডি কিন্তু করে এসেছি। সেখান থেকে নগদ লভ্যাংশ বাদ দিতে হয়, শেয়ার লভ্যাংশ বাদ দিতে হয়। এগুলো হচ্ছে বন্টন। মুনাফাগুলো থেকে, জমাগুলো থেকে বন্টনগুলো বাদ দেবো। ওকে, এরপর দেখো জমাকৃত মুনাফা বিবরণী। আচ্ছা, এটা হচ্ছে স্লাইড আবার মেবি রিপিট হয়েছে। আমরা আগে যাব আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীতে কি, এটা আমরা সবাই জানি, একটি নির্দিষ্ট তারিখে। আমাদের অনেকে মনে হয় কি আর্থিক অবস্থা বিবরণী মনে হয় একটা হিসাবকাল শেষে তৈরি করা হয়, আসলে না। আর্থিক অবস্থা বিবরণী কিন্তু নির্দিষ্ট তারিখে প্রস্তুত করা হয়, কিন্তু এখানে যা উপাদানগুলো নেওয়া হয় তা একটা নির্দিষ্ট হিসাবকাল বিবেচনা করে কিন্তু প্রস্তুত করা হয় কখন, একটা নির্দিষ্ট তারিখে। এই জিনিসটা মনে রাখবা, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ দিনে অথবা একটি নির্দিষ্ট তারিখে প্রকৃত অবস্থা প্রদর্শন করে সম্পত্তি, দায় এবং মালিকের সত্য লিপিবদ্ধ করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে মূলত আমার উদ্ধৃতপত্র বলে। উদ্ধৃতপত্র প্রস্তুত করা হয় একটি নির্দিষ্ট সময়বিন্দুর জন্য বা একটি নির্দিষ্ট তারিখের জন্য, একটি বিশেষ তারিখের জন্য উদ্ধৃতপত্র প্রকাশ করে একটি নির্দিষ্ট সময়বিন্দুতে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে জানা যায়। এটা মূলত হচ্ছে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা। এবং উদ্ধৃতপত্রের শুরুতে কি কি লেখা হয়, প্রতিষ্ঠানের নাম, প্রস্তুতের নাম, হিসাব সমীকরণের সার্বিক অবস্থা, উপরে না, মানে এটা হচ্ছে একটা হিসাব উদ্ধৃতপত্র আমার হচ্ছে শো করে। এরপর দেখো শ্রেণীবিন্যাস, সেহেতু উদ্ধৃতপত্রে কি কি থাকে, আমার চলতি সম্পদ থাকে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ থাকে, স্থাবর অস্থাবর সম্পত্তি এবং অস্পর্শনীয় সম্পত্তি। এটা সম্পত্তি সমূহের 4টা ভাগ। উদ্ধৃতপত্রের চলতি সম্পত্তি সমূহকে তারল্যের ভিত্তিতে এবং চলতি দায়গুলোকে স্থায়িত্বের ভিত্তিতে তালিকাভুক্ত করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, যে কিসের ভিত্তিতে চলতি সম্পত্তি সমূহকে লিপিবদ্ধ করা হয় আর কিসের ভিত্তিতে আমার স্থায়ী চলতি দায়গুলো লিপিবদ্ধ করা হয়। এরপর দেখো এক মালিকানা ব্যবসায় উদ্ধৃতপত্র, সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব সাজাবার 3টা পদ্ধতি আছে। কি কি, তারল্যতার, স্থায়িত্বতার, চলতি মিশ্রণ।
তাই তারল্যতা মানে কি তারল্যের অগ্রাধিকার, যেগুলো তারল্য সম্পত্তি থাকে সেগুলো শুরুতে লেখা হয়, দেন স্থাবর এভাবে করে করে যায়। আর স্থায়িত্বের অগ্রাধিকার মানে কি যেগুলো দীর্ঘমেয়াদী ওগুলো শুরুতে লিখে আস্তে আস্তে ধাপে ধাপে তারল্যর ওগুলো। আর একটা থাকে চলতি মিশ্রণ, একসাথে সবগুলো লেখা হয়। এরপর হচ্ছে তোমার উদ্বৃত্তপত্র করা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, তালিকা 11 অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। এখানে একটা নমুনা দিয়েছে, এইটা সম্পর্কে তোমরা সবাই জানো, সো এটা নিয়ে তেমন একটা কিছু না আমি বলি। নগদ প্রবাহ বিবরণী কি একটি নির্দিষ্ট হিসাবকালে নগদ প্রবাহের আগমন এবং নির্গমন বা বহির্গমন, এইটা নিয়ে যে বিবরণী আমাদের একটা ওভারভিউ প্রকাশ করে, এটাই হচ্ছে আমার নগদ প্রবাহ বিবরণী। মানে কি দেখো, যে বিবরণীতে একটি নির্দিষ্ট হিসাবকালে মালিকের সত্ত্ব পরিবর্তন সংক্রান্ত সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করা হয়, তাই মূলত আমার মালিকানা সত্ত্ব বিবরণী। মানে মালিকের সত্ত্ব পরিবর্তন মানে কি কতটুকু নগদ আসছে, কতটুকু নগদ প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে, এই সকল বিষয় সংক্রান্ত এই বিবরণীতে প্রকাশ করা হয়। এই বিবরণী তৈরির প্রধান উদ্দেশ্য কি একটি হিসাবকালের মোট যে নগদ প্রাপ্তি হয়েছে এবং মোট যে নগদ প্রদান হয়েছে তা চিহ্নিত করা হয়। যে সকল লেনদেনে শুধুমাত্র নগদে সংগঠিত হয় সেগুলো এই বিবরণীকে প্রভাবিত করে। নগদ প্রবাহ বিবরণী নির্দিষ্ট হিসাবকাল শেষে প্রস্তুত করা হয়। নগদ প্রবাহ বিবরণী একটি নির্দিষ্ট হিসাবকালের জন্য প্রস্তুত করা হয়। এটা হচ্ছে একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে প্রস্তুত করা হয় এবং এটা একটা নির্দিষ্ট হিসাবকালের জন্য প্রস্তুত করা হয়। বুঝতে পেরেছি? এই জিনিসটা কিন্তু ডিফারেন্স আছে, তোমরা কনফিউজড হবে না যে আসলে এটা কি করা হয়। এটা একটা নির্দিষ্ট হিসাবকালের জন্য প্রস্তুত করা হয়, কিন্তু আসলে এটা হিসাবকাল শেষে প্রস্তুত করা হয়। আচ্ছা, নগদ প্রবাহ বিবরণী হিসাবকালের অনুযায়ী, আচ্ছা এটা যে আগেগুলো বলেছিলাম ওইটাই নগদ প্রবাহ বিবরণী এবং নগদান বই এক নয়। অনেকে কনফিউজড হয়ে যায় নগদ প্রবাহ বিবরণী আর নগদান বই এক, অবশ্যই না, এটা কিন্তু খতিয়ান। আর এটা হচ্ছে আর্থিক অবস্থা, এটা একটা প্রতিষ্ঠানের টোটাল আর্থিক অবস্থা কিন্তু তোমাকে হচ্ছে দেখায়, আর এটা হচ্ছে জাস্ট একটা খতিয়ান। এখানে হচ্ছে উদাহরণ দিয়ে একটা নমুনা দিয়েছে। আর নগদ প্রবাহ বিবরণীকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পরিচালন, মানে ধাপগুলোকে, একটা হচ্ছে পরিচালন কার্যক্রম হতে, দেন বিনিয়োগ কার্যক্রম হতে, দেন অর্থায়ন কার্যক্রম হতে। পরিচালন গুলোতে হচ্ছে পরিচালন সংক্রান্ত যেগুলো থাকে ওগুলো। বিনিয়োগে হচ্ছে কি কি বিনিয়োগ করছো, সরঞ্জাম ক্রয় করা, শেয়ারে বিনিয়োগ, এগুলো থাকতে পারে। আর হচ্ছে মালিক কর্তৃক, না শেয়ারে বিনিয়োগ না, সরি, সরঞ্জাম ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়গুলা। আর অর্থায়ন সংক্রান্ত মানে কি, এই যে শেয়ার প্রিমিয়াম, শেয়ার সংক্রান্ত বিষয় যেগুলো থাকে ওগুলো হচ্ছে আমার অর্থায়নে আসবে। মালিকের উত্তোলন, মালিকের মূলধন। ওকে, আর্থিক বিবরণীর যে সারাংশ আছে এই জিনিসগুলো এখানে বলা হচ্ছে। এতক্ষণ ধরে যা পড়লেন সেটাই। যদি আয় বিবরণীর দিকে তাকায়, এটা আমার লাভ ক্ষতি নির্ধারণ করে, আয় এবং ব্যয় সমূহ আসে। একটা নির্দিষ্ট সময়কালের জন্য শেষে প্রস্তুত করা হয়, এটাও একটা নির্দিষ্ট সময়কাল বা হিসাবকালের জন্য করা হয়, এবং সময়কাল বা হিসাবকাল ধারণা নীতি অনুসারে এটি তৈরি করা হয়। মালিকানা সত্ত্ব বিবরণীর দিকে যদি তাকায়, মালিকের সত্ত্ব বৃদ্ধি হ্রাস করে, উত্তোলন, মূলধন, মুনাফা, ক্ষতি, এই সকল বিষয়গুলো এখানে থাকে। লাভ ক্ষতি, এরপর হচ্ছে তোমার সব সময় নির্দিষ্ট হিসাবকাল বা সময়কাল শেষে প্রস্তুত করা হয়। এটা কিন্তু সময়কাল শেষে প্রস্তুত করা হয়। নির্দিষ্ট সময়কাল বা হিসাবকালের জন্য সেমই, এই দুটা কিন্তু সেম। ওকে, আর্থিক অবস্থার বিবরণীতে একটু ডিফারেন্স আছে, যেটা উদ্ধৃতপত্র বলছি আমরা। আর্থিক অবস্থা প্রদর্শন করে, সম্পত্তি, দায় এবং মূলধন আসে এখানে। হিসাবকাল শেষে তৈরি করা হয়, কিন্তু যে কোনো তারিখে প্রস্তুত করা যায়। এটা হিসাবকাল শেষে করা যায় বা যে কোনো, অর্থাৎ আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় কোনো নির্দিষ্ট তারিখে। এটা যেমন হিসাবকাল শেষে প্রস্তুত করতে হবে, এটা যে কোনো তারিখে, চাইলে তুমি প্রত্যেক দিনও তৈরি করতে পারো, এটা তোমার উপর ডিপেন্ডেন্ট। নির্দিষ্ট সময় বিন্দুর জন্য আসলে প্রস্তুত করা হয়। বুঝতে পারছো? এরপর হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে উদ্ধৃতপত্র। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি 5 স্টার দিব। সেটা হচ্ছে কোন নীতি অনুসারে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃতপত্র তৈরি করা হয়। চলমান প্রতিষ্ঠান ধারণা নীতি অনুসারে, অর্থাৎ এখানে বলা হয় কি যে আমার ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতেই থাকবে। ওকে, এটাই ধরে নেওয়া হয়। ওকে, এরপর দেখো নগদ প্রবাহ বিবরণী কি, আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহ, এইসব বিষয়গুলো দেখানো হয়। নগদের বিষয়ই থাকে এখানে, সবসময় নির্দিষ্ট হিসাবকাল শেষেই প্রস্তুত করা হয়। এই তিনটা সেম, তুমি যদি দেখো এইটা আর হচ্ছে এটা সেম, বাট এটা হচ্ছে আমার ডিফারেন্স, আরগুলো কিন্তু সবগুলোই সেম। ওকে, আচ্ছা এখানে কিছু এমসিকিউ দিয়েছে, চলো একটু সলভ করে দেখি। যে প্রথমে কি বলছে দেখো, নিচের কোন বর্ণনা স্থায়ী সম্পদের সঠিক
ব্যাখ্যা প্রদান করে না। স্থায়ী সম্পদ মানে কি? স্থায়ী সম্পদ মানে আমার জন্য সম্পত্তি। তো এখানে কি বলছে দেখো, স্থায়ী সম্পত্তি আমরা অপশন বিবেচনা করব, ক্রয় করা হয় ব্যবসায় করার জন্য। অবশ্যই না, আমি পণ্য উৎপাদনের জন্য ব্যবসা করলাম, আমি ওখানেও স্থায়ী সম্পত্তি ক্রয় করতে পারি। স্থায়ী সম্পত্তি হচ্ছে এমন দ্রব্য যার ভবিষ্যৎ আর্থিক মূল্য থাকে না। এটা তো ভুলই কথা। স্থায়ী সম্পত্তি মূলত ভবিষ্যতের আর্থিক মূল্য থাকে এবং এটা অনেক বছর ধরে স্থায়ী হয়, চলতে থাকে। স্থায়ী সম্পত্তি হচ্ছে ব্যবসা করার জন্য ক্রয়কৃত ব্যয়বহুল দ্রব্য। বলছে কি স্থায়ী সম্পত্তি হচ্ছে ব্যবসা করার জন্য ক্রয়কৃত ব্যয়বহুল দ্রব্য। এটা আসলে একটা ব্যয়বহুল দ্রব্য। এরপর দেখো, স্থায়ী সম্পত্তির আয়ুষ্কাল দীর্ঘ হয়, ভবিষ্যতে যার আর্থিক মূল্য থাকে এবং যা বিশেষ করে পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় না। আচ্ছা, স্থায়ী সম্পত্তি হচ্ছে ব্যবসা করার জন্য ক্রয়কৃত ব্যয়বহুল দ্রব্য। এটা প্রায় সেমই, যে ব্যবসা করার জন্য আসলে মেন ফোকাস স্থায়ী সম্পত্তি ব্যবসা করার জন্য হয় না, স্থায়ী সম্পত্তি ব্যবহার করার জন্য প্রতিষ্ঠানে ক্রয় করা যেতে পারে। যেমন মেশিন আমি ক্রয় করলাম পণ্য উৎপাদন করার জন্য। সো এই তিনটা অ্যান্সার ভুল। তাহলে শুদ্ধ কোনটা? এটা। স্থায়ী সম্পত্তির আয়ুষ্কাল দীর্ঘ হয়, ভবিষ্যতে যার আর্থিক মূল্য থাকে এবং বিশেষ করে পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় না। অর্থাৎ আমি আবার পুনরায় বিক্রয় করবো, এটার জন্য স্থায়ী সম্পত্তি ক্রয় করা হয় না। ইদার এক্সেপশনাল বিষয় আছে, যদি তোমার প্রতিষ্ঠানটা আসবাবপত্রের প্রতিষ্ঠান হয়, তখন তুমি তো স্থায়ী সম্পত্তি ক্রয় করছো বিক্রয় করার জন্য, এটা এক্সেপশনাল। বাট নর্মালি আমি স্থায়ী সম্পত্তি পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে ব্যবহার করা হয় না। এরপর দেখো, উদ্ভিজ্জ বস্ত্র প্রস্তুত করা হয় কিসের জন্য? একটি নির্দিষ্ট তারিখের জন্য, ঠিক না? ওকে, এরপরে আমরা এরপরেরটাতে যাই। দেখো এখানে কি বলছে, নিম্নের কোনটি আয় বিবরণী সীমাবদ্ধতা? আয় বিবরণী সীমাবদ্ধতা কি? কিছু ব্যয় এবং সঞ্চিত সম্পূর্ণ সঠিকভাবে পরিমাপ করা যায় না। শেয়ার হোল্ডারগণ আয় বিবরণীকে বিশ্বাস করে না। আয় বিবরণী তৈরির জন্য অত্যন্ত কঠিন। কতগুলো আছে আমাদের এমসিকিউ? অনেকগুলো আছে। আচ্ছা দেখি, আচ্ছা আমরা এখানে ছিলাম। নিচের কোনটি আয় বিবরণী সীমাবদ্ধতা? আয় বিবরণী তৈরি করা অত্যন্ত কঠিন কাজ। না, একদম ইজি কাজ, এটা সীমাবদ্ধতাই না। আয়গুলা থেকে ব্যয়গুলা বাদ দিবে। আয় বিবরণী অডিট অত্যন্ত জটিল, এটা তো একদমই জটিল না। এটা হচ্ছে ভুল কথা, যে আয়গুলা এবং ব্যয়গুলা তো তুমি সহজে অডিট করতে পারবা, যে এখানে কোনগুলো আয় হচ্ছে কোনগুলো ব্যয় হচ্ছে। এরপর দেখো, শেয়ার হোল্ডারগণ আয় বিবরণীকে বিশ্বাস করে না। অবশ্যই বিশ্বাস করে। কেন বিশ্বাস করবেন? এটা একটা আর্থিক অবস্থার বিবরণী, নিট ক্ষতি বা লাভ আসছে, এই জিনিসগুলো। এটা সীমাবদ্ধতা না। এখানে বলছে কি সি নাম্বারে, কিছু ব্যয় এবং সঞ্চিত সম্পূর্ণ সঠিকভাবে পরিমাপ করা যায় না। এটা কি ঠিক? যেমন অবচয়। অবচয় কিন্তু একটা অনুমেয়, বা আরো বেশি যদি বলতে চাই তাহলে আমার হচ্ছে সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি যেটা থাকে, কুঋণ সঞ্চিতি, এগুলো কিন্তু আমার অনুমান করা হয়, যেগুলো কিন্তু আসলে প্রকৃত একটা ধারণা দেয় না, কিন্তু আমরা সেটা আয় বিবরণী কিন্তু লিখি। তাই আমার মনে হয় এটা একটা সীমাবদ্ধতা। নিচের কোনটি প্রত্যক্ষ পদ্ধতি তৈরিকৃত নগদ প্রবাহ বিবরণীতে দেখা হয়? প্রত্যক্ষ পদ্ধতিতে কোনটি হচ্ছে দেখানো হয়? ওকে, বলছে কি প্রত্যক্ষ পদ্ধতি তৈরিকৃত নগদ প্রবাহ বিবরণী মানে কি, যে একটা থাকে পরোক্ষ পদ্ধতি, একটা থাকে প্রত্যক্ষ পদ্ধতি। ওকে, নগদ প্রবাহ বিবরণী কিন্তু দুইটা পদ্ধতি আছে, একটা প্রত্যক্ষ পদ্ধতি, একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। পরোক্ষ পদ্ধতিতে ওই যে তিনটা ধাপ আমরা যেটা বললাম, এটা পরোক্ষ পদ্ধতির মধ্যে আসে। প্রত্যক্ষ পদ্ধতির মধ্যে হচ্ছে কোনটা দেখানো হয়? এটা হচ্ছে সরবরাহকারীকে নগদে প্রদান। এটা নাকি বি নাম্বার? আচ্ছা একটু দেখে নি তারা, ওটা কত নাম্বার ছিল জানি আমাদের? 6 নাম্বার অ্যান্সার। যেটা বললাম সেটা, সরবরাহকারীকে নগদে প্রদান বললাম, ওইটা হচ্ছে প্রত্যক্ষ আর এটা হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষ বাকিতে বিভিন্ন বিক্রয় বা হচ্ছে এটাতে তো নগদের কোনো রিলেটেডই নেই, এটা তো নগদ তো নাই। আসবাবপত্র বিক্রয় জনিত ক্ষতি, অবচয়, এগুলোতে নগদ রিলেটেড থাকলে এখানে কিন্তু নগদ টাকা প্রকৃতভাবে চলে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু দেখানো হয় না। এখন কেমনে দেখানো হয় না? অবচয় হচ্ছে, আমি বললাম কি যে আমার এই চেয়ারটা আছে, এই চেয়ারটার হচ্ছে অবচয় হচ্ছে 2000 টাকা। কই 2000 টাকা? আমি বলছি ব্যবহার জনিত ক্ষতি হয়েছে 2000 টাকা, বাট টাকাটা কই আমরা কিন্তু আসলে দেখছি না, তাই না? তার মানে এখানে টাকার ফিগার থাকে না। প্রত্যক্ষ আর পরোক্ষের মধ্যে এই যেগুলো ডিফারেন্স থাকে। বিক্রয়জনিত ক্ষতি, এটা বিক্রয় করলাম, আমি বললাম যে 10,000 টাকায় কিনেছি, 8,000 টাকায় বিক্রয় করেছি, 2,000 টাকা ক্ষতি হয়েছে, ক্ষতির টাকাটা কই, তাই না? তার মানে আমাদের শুদ্ধ অ্যান্সার এটা, সরবরাহকারীকে নগদ প্রদান।
এখানে আরো কয়েকটা আছে এমসিকিউ, তোমরা বসে বসে সলভ করবা এগুলা। এটা আমরা একটু দেখি। আগুনে বিনষ্ট মজুদ পণ্য 10,000 টাকা, যেখানে সমাপনী মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত ছিলই না, কোম্পানি যদি 60% ক্ষতিপূরণ প্রদান করে, এবার 40% সে দেয়নি। এই যে 40% দেয়নি, সেটি হচ্ছে তার জন্য একটা বিবিধ ক্ষতি। আর এখন আমাদের সেটি লিপিবদ্ধ করতে হবে। 10,000 টাকার যদি সমাপনী মজুদ পণ্য হয়, 60% সেটা আমি পেয়ে গিয়েছি, তারপরে 40% যেটা পাইনি, যে 4,000 টাকা, এটা হচ্ছে সে ক্ষতি হিসেবে বা খরচ হিসেবে দেখানো হবে যে আমি 4,000 টাকা পাইনি, আমার জন্য এটা বিবিধ ক্ষতি। ওকে, এরপর দেখো আরো কয়েকটা আছে। যেমন এটা দেখায়, একটি মোটর গাড়ি 8,000 টাকা কেনা হয়েছে, যার মধ্যে 36 টাকা যদি পেট্রোল খরচ হিসেবে অন্তর্ভুক্ত হয়। আমরা নর্মালি মোটর গাড়ি ক্রয় বা কোনো স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য সেটি ব্যবহার উপযোগী করার আগ পর্যন্ত যতগুলো খরচ করি, সবগুলো কিন্তু আমার স্থায়ী সম্পত্তি হিসেবে লিপিবদ্ধ করা হয়। আর স্থায়ী সম্পত্তি মানে আমার জন্য এক প্রকার একটা সম্পত্তি প্রতিষ্ঠানের জন্য। তাহলে কি হচ্ছে, লাভ ক্ষতি হিসেবে বা উদ্বৃত্তপত্রে কি প্রভাব পড়ছে? আমার কি লাভ কমেছে 36 টাকা আর স্থায়ী সম্পদ বেড়েছে 36 টাকা? লাভ কমেছে 36 টাকা, স্থায়ী সম্পত্তি কমেছে 36 টাকা? অবশ্যই না, আমার কিন্তু স্থায়ী সম্পত্তি কিন্তু বেড়েছে। দেখো আমার কিন্তু স্থায়ী সম্পত্তি বেড়েছে। কোথায়? হ্যাঁ দেখো, আমার কিন্তু স্থায়ী সম্পত্তি কিন্তু বেড়েছে, আমার কিন্তু লাভও বেড়েছে, তাই না? যদি আমি 8,000 টাকায় আমার যদি পেট্রোল খরচ সহ অন্তর্ভুক্ত করি, তাহলে আমার স্থায়ী সম্পত্তি বাড়বে কত? 36 টাকা। এটা কমেছে লিখেছে, এটা ভুল হবে। এটাও কমেছে, এটাও ভুল। এটা এখন আমাদের স্থায়ী সম্পত্তি বাড়ার কথা কোথায় কোথায় লেখা আছে? এখানে, এরপর হচ্ছে এই জায়গায় আর এই জায়গায়। তাহলে আমি বুঝছি কি আমার এ, এরপর হচ্ছে সি এবং ই এর মধ্যে কোনোটা একটা অ্যান্সার শুদ্ধ হবে, তাই না? তার মানে এবার ই নাম্বারে দেখি। দেখো, লাভে কোনো প্রভাব পড়েনি, কিন্তু স্থায়ী সম্পত্তি বেড়েছে 36,000 টাকা। এখানে বলছি সম্পূর্ণ মূল্য 8,000 টাকা মোট গাড়ি হিসেবে ডেবিট করা হয়েছে। আমি যদি পুরো মূল্যটাই যদি 8,000 টাকা মোটর গাড়ি হিসেবে লিপিবদ্ধ করি, ঠিক না? আমি যদি পুরো টাকাটাই, যে পেট্রোলের যে খরচের টাকাটা 8,000 হিসাবের মধ্যে ডেবিট করা হয়েছে, লাভ ক্ষতি হিসাব এবং উদ্বৃত্তপত্রে কি প্রভাব ফেলেছে, এটা কিন্তু লাভে কিন্তু প্রভাব পড়বে। এখানে যে লিখেছে লাভে কোনো প্রভাব পড়েনি, লাভ হয়তো বাড়বে নয় কমবে, ঠিক না? তাহলে দেখো লাভ বেড়েছে 36,000 টাকা। এখানে এ নাম্বার অ্যান্সারটা শুদ্ধ। লাভ কিন্তু কমেনি, লাভ কিন্তু বেড়েছে, আর স্থায়ী সম্পত্তি আমার বেড়েছে 36,000 টাকা। এরপর দেখি আমরা কোনটি হচ্ছে তোমার এটা অনুসারে হচ্ছে কোনটি অংশ নেই দেখি, যেটা তোমরা অ্যান্সার করো, যে আইএএস অনুসারে যে কোনটি অ্যান্সার করো, দেখি আমরা সঠিক উত্তর দেখি যে কোনটি অ্যান্সার নয়। সেটা হচ্ছে ওই যে যেটা বললাম, এই যে পরিচালকের রিপোর্ট, এটা হচ্ছে আইএএস অনুসারে আর্থিক বিবরণী অংশ নেই। এটা কোনটা হবে? এটা হচ্ছে তফসিল 11। আয় বিবরণী প্রস্তুতের প্রধান উদ্দেশ্য কি? একটি সত্তার নির্দিষ্ট সময়ে নগদ আয় এবং নগদ খরচের তথ্য সরবরাহ। হ্যাঁ, এটা বলা যায়। ই নাম্বারটা। 18 নম্বর দেখি আমরা। 18 নম্বরে সি নাম্বার। ও আচ্ছা, উল্টা বলেছি, এটা 18 নম্বর না। হ্যাঁ, আয় বিবরণী প্রস্তুতের প্রধান উদ্দেশ্য কি? আমরা অপশনগুলো বিবেচনা করিনি। এটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি ভুল হয়। এই যে আমিও দেখছো তোমাদেরকে পড়াতে গিয়ে ভুল করছি, অপশন কিন্তু বিবেচনা করছি না। আমি কিন্তু দেখছি যে নগদ আয় এবং নগদ খরচের তথ্য সরবরাহ, এটা পড়ে ফেলেছি আমি, কিন্তু অন্যান্য অপশনগুলো পড়িনি, যার ফলে ভুলটা হচ্ছে। যদি আমরা দেখি, প্রথমে দেখো শুধুমাত্র মুনাফার পরিমাণ নির্ধারণ করা হয়, অবশ্যই না। আয় এবং খরচের সম্পর্কে তথ্য সরবরাহ করা হয়, হ্যাঁ করা হয়, বাট এটা নামিক আয় এবং নামিক ব্যয়গুলো। একটি সত্তার নির্দিষ্ট সময়কালের কার্যাবলী, নির্দিষ্ট সময়ের সকল কার্যাবলীর ফলাফল দেখানো হয়। সময়ের সকল কার্যাবলীর না, এখানে জাস্ট আমার তোমার নগদ আয় এবং নগদ ব্যয়, এটা তো ই নাম্বার অ্যান্সার হওয়ার কথা। যে আমার হচ্ছে আয় এবং ব্যয়গুলো নগদ না, আমার এখানে ধারে গুলোও হয়। সরি, আমি একটা জিনিস ভুল বললাম, শুধুমাত্র নগদ না, আমার এখানে ধারে গুলো হয়, যার জন্য ই নাম্বার অ্যান্সার শুদ্ধ হবে না। তার মানে সত্তার একটি নির্দিষ্ট সময় পরিচালনা কার্যাবলী ফলাফল দেখানো হয় বলা যায়, বাট না, ওইভাবেও না। তার মানে এখানের মধ্যে অ্যান্সার শুদ্ধ কোনটা? সেটা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের সকল কার্যাবলী ফলাফল দেখানো। ওই যে আয় বিবরণী মানে কি, একটা নির্দিষ্ট সময়কাল থাকবে, একটা নির্দিষ্ট সময়কালে প্রত্যেকটাই এখানে যে এবং ব্যয়গুলো হচ্ছে আমরা সেগুলোই লিপিবদ্ধ করি। তাই একটি নির্দিষ্ট সত্তার একটি নির্দিষ্ট সময়কালে সকল কার্যাবলী ফলাফল দেখানো হয়। ওকে, 18 নম্বর সি অ্যান্সার শুদ্ধ। ওকে, এরপর দেখো এখানে আমার আছে হচ্ছে সম্পত্তিগুলো। এখানে আমি জাস্ট একটু ধারণা দিয়ে যাব। কিছুক্ষণ আগে আমি যে ভুল করেছি, পরীক্ষা হলে ভুল করা যাবে না, প্রত্যেকটা অপশন ভালো করে পড়তে হবে, বিবেচনা করতে হবে কোন অ্যান্সার শুদ্ধ, দেন ওইটা মার্ক করতে হবে। এবার দেখো সম্পত্তি সমূহতে গিয়ে কি বলা হচ্ছে, দেখো সম্পত্তি সমূহতে দেখো
প্রথমে আছে কি স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পত্তি মানে কি, যেগুলো 1 বছরের বেশি মেয়াদ থাকে, ভূমি, দালান কোঠা, এগুলা। অস্পর্শনীয় সম্পত্তি কি? স্পর্শনীয় সম্পত্তি হচ্ছে যেগুলোকে স্পর্শ করা যায় না, যেগুলোর আর্থিক মূল্য থাকে কিন্তু ওগুলো তুমি চাইলেও দেখতে পারবে না, স্পর্শ করতে পারবে না, এগুলো স্পর্শনীয় সম্পত্তি। যেমন পেটেন্ট, সুনাম, কপিরাইট। প্রাকৃতিক বা ক্ষয়িষ্ঠ সম্পত্তি কি? যেগুলো হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস, অর্থাৎ প্রকৃতি বিষয়ক, যেমন ভূমি, নদী। এটার যদি ক্ষয়ক্ষতি জনিত বিষয়গুলোকে অবচয় বলে, এটাকে ক্ষয়ক্ষতি, ব্যবহার জনিত যে ক্ষয়ক্ষতি হয় এটাকে বলা হয় অবলোপন, আর এটাকে বলা হয় তোমার হচ্ছে নিঃশেষিতকরণ। আচ্ছা, এরপর কিছু চলতি সম্পত্তি আছে 1 বছর বা 1 বছরের চেয়ে কম সময়ের, যেগুলো হয় অগ্রপ্রদত্ত খরচ। অলিক সম্পত্তি আছে। অলিক সম্পত্তির বিষয়গুলো কি, যে এটা হচ্ছে বড় ধরনের খরচ বা ক্ষতি, যেগুলোকে আমি সম্পত্তি হিসেবে বিবেচনা করব, যেগুলো চাইলেও আমি 1-2 বছর পরে যে এগুলো যে আমি বলবো যে আমার টাকা ফেরত দাও, আমি খরচ করেছি, এখন আমাকে টাকা দিয়ে দাও, এই জিনিসগুলো করা যায় না। যেমন আমি অগ্রিম বিজ্ঞাপন খরচ করে ফেলেছি 4 বছরের জন্য, 3 বছরের মাথায় বলছে আমার টাকা ফেরত দাও, এই জিনিসগুলো, টাকাগুলো আবার কি করা যায় না, আবার উত্তোলন বা রিভাইভ করা যায় না। এই জিনিসগুলো হচ্ছে আমার অলিক সম্পত্তি। যেমন প্রাথমিক খরচাবলী তুমি করে ফেলেছো, এই খরচগুলো যেগুলো সম্পত্তি হিসেবে দেখানো হয়, যে প্রতিষ্ঠান এগুলো থেকে সুবিধা পাচ্ছে, এই জন্য এই বড় বড় খরচগুলো থেকে প্রতিষ্ঠান সুবিধা পাচ্ছে। আর যেখানে সুবিধা গ্রহণের বিষয় থাকে সেখানে আমার আসে সম্পত্তির বিষয়। এখানে দায় নিয়ে কিছু বলা হচ্ছে, স্থায়ী দায়, চলতি দায়। আই গেস এগুলো পারবে। আমরা সম্ভাব্য দায়টা একটু বুঝাই। সম্ভাব্য দায় মানে কি, তুমি সন্দেহ করছো এটা দায়ী হিসেবে হতে পারে কিন্তু আসলে হয়নি। যেমন ধরো এখানের মধ্যে কি বলছে, যে কোনো একটা দায় সৃষ্টি হয়নি তবে সৃষ্টির সম্ভাবনা আছে, তাকে সম্ভাব্য দায় বলে। এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছে, মেয়াদ উত্তীর্ণ, বাট্টাকৃত, বিনিময় বিল, বিচারাধীন মামলার কোনো দাবি। বিচারাধীন মামলার কোনো দাবি মানে কি, ধরো একটা জমি তুমি এখানে হচ্ছে কেস করছো যে এটা হচ্ছে আমার জমি, বা তোমাকে হচ্ছে সামনের জন বলছে কি যে আমার জমির তোমার ধরো গরু আছে, তোমার গরুগুলো আমার জমিতে এসে এখানে যে শস্য বা ফসল ছিল এগুলো খেয়ে ফেলেছে, আমি তোমার উপর কেস করছি, তোমাকে 50,000 টাকা দিতে হবে। এন্ড তুমিও কি করেছো, কেসের বিরুদ্ধে লড়ছো যে না এটা আমার ভুল না, তার মানে এটা কিন্তু তোমার দায় হতে পারে। তার মানে 50,000 টাকা হয়তো তুমি যদি কেসে হেরে যাও তোমাকে 50,000 টাকা দিতে হতে পারে। এই জিনিসগুলোকে সম্ভাব্য দায় বলে, যেগুলো নর্মালি আর্থিক অবস্থার বিবরণীতে কি করা হয় না, দেখানো হয় না সম্ভাব্য দায়গুলো। এরপর দেখো মালিকানা সত্ত্ব। এখানে মালিকানা সত্ত্ব নিয়ে কিছু বলা আছে। দেখো, সম্পত্তির উপর মালিকের অধিকারকে মালিকানা সত্ত্ব বলে। আমরা কিন্তু অলরেডি মালিকানা সত্ত্ব বিবরণীতে পড়ে এসেছি। মালিকানা সত্ত্ব হচ্ছে সম্পত্তির উপর মালিকের দাবি। এনে বলছে দেখো, যেমন মালিকের মূলধন, পরিশোধিত মূলধন। এক মালিকানা সত্ত্বকে মালিকের সত্ত্ব বলে, অংশীদারিকে হচ্ছে অংশীদারদের সত্ত্ব। এই অংশীদারিকে আবার পরে দিয়ে আসছে কি, যে শেয়ার হোল্ডারদের সত্ত্ব, শেয়ার কোম্পানি মালিকানাকে শেয়ার হোল্ডারদের সত্ত্ব বলা হয়। যেমন এদিকে দেখো, পরিশোধিত মূলধন হিসাব, জমাকৃত মুনাফা হিসাব। পরিশোধিত মূলধনের অংশ দুইটি, শেয়ার মূলধন আর হচ্ছে সাধারণ শেয়ার। অতিরিক্ত পরিশোধিত মূলধন, লিখিত মূল্যের অতিরিক্ত পরিশোধিত মূলধন, বা হচ্ছে তোমার পূর্ব নির্দিষ্ট মূল্যের অতিরিক্ত পরিশোধ বা ট্রেজারি। এটা মানে কি, সেটা হচ্ছে ধরো তুমি কোম্পানি ব্যবসা পরিচালনা করছো, আমরা কিন্তু করে এসেছি যে অনুমোদন নিয়ে এসেছো 5 লাখে, বাজারে ছাড়ছো হচ্ছে তুমি 2 লাখ শেয়ার। ওকে, 5 লাখ শেয়ার তুমি অনুমোদন নিয়ে এসেছো, বাজারে ছেড়েছো 2 লাখ শেয়ার, কিন্তু আবেদন পড়েছে 3 লাখ। এই যে অতিরিক্ত আবেদন পড়ছে, এই জিনিসটাকে মূলত বলা হচ্ছে অতিরিক্ত পরিশোধিত মূলধন। যে 2 লাখ ছেড়েছে কিন্তু আবেদন পড়েছে 3 লাখের টাকা, তাই না? তাই এটাকে বলা হচ্ছে অতিরিক্ত পরিশোধিত মূলধন। পরিশোধিত মূলধনকে প্রদত্ত মূলধনও বলা হয়। জমাকৃত মুনাফাকে অর্জিত মূলধনও বলা হয়। জমাকৃত মুনাফা মানে কি হয়েছে, প্রতিষ্ঠানের ভবিষ্যতের সম্প্রসারণের জন্য নিট মুনাফা থেকে যে টাকাগুলো আমরা একটু একটু করে সরিয়ে রাখছি, ওগুলা। কোম্পানি কর্তৃক ইস্যুকৃত নিজ শেয়ার বাজার থেকে পুনরায় ক্রয় করা হলে ট্রেজারি স্টক কি? ট্রেজারি স্টক নিয়ে অনেকে কনফিউশন কাজ করে। ট্রেজারি স্টক কি, সেটি হচ্ছে দেখো, তুমি 10,000টা শেয়ার বাজারে ছেড়েছো, তোমার কোম্পানি, তুমি ধরো গ্রামীণফোন কোম্পানির ওনার, তুমি 10,000 শেয়ার বাজারে ছেড়েছো, এন্ড তুমি চাইছো কি যে আচ্ছা ঠিক আছে, এই 10,000 শেয়ার আমি ছেড়েছিলাম 1 বছর আগে, আমি চাইছি কি যে এই 10,000 শেয়ার আমি আবার কিনে নিব। মানে আমি তোমার ছাড়াকৃত শেয়ার, তোমার ইস্যুকৃত শেয়ার যখন তুমি আবার পুনরায় ক্রয় করে নিয়ে আসছো, এটাকে বলা হচ্ছে মূলত ট্রেজারি স্টক। ট্রেজারি স্টক, ওকে। ট্রেজারি স্টক বলে যে বিক্রয়কৃত শেয়ার বা ইস্যুকৃত শেয়ার পুনরায় ক্রয় করে নেওয়া। ওকে, এখানে কিছু সঞ্চিতি সমূহ দেওয়া আছে। মুনাফা জাতীয় সঞ্চিতি। মুনাফা জাতীয় সঞ্চিতি কি বলছে দেখো, ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা আরো সুদৃঢ় করার জন্য
ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের জন্য যখন মুনাফা থেকে কিছু কিছু অংশ সরিয়ে রাখা হয়, এটাকে সঞ্চিতি বলে। দুভাবে ভাগ করা যায়, মুনাফা জাতীয়, মূলধন জাতীয়। মুনাফা জাতীয় সঞ্চিতি নিয়ে কি বলা আছে দেখো, সাধারণ সঞ্চিতি, বিশেষ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতিতে কি কি পড়ে দেখো, এখানের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থা দেখা দিলে তা দূর করার জন্য মেইন মোটিভ থাকে। নির্দিষ্ট খরচের উদ্দেশ্য জাতীয় সঞ্চিতি সৃষ্টি করা হয় না, বলছে নিট মুনাফা থেকে তহবিল স্থানান্তর করে সাধারণ সঞ্চিতি সৃষ্টি করা হয়। ওকে, এরপর দেখো বিশেষ সঞ্চিতি। বিশেষ কোনো উদ্দেশ্যে যে সঞ্চিতি সৃষ্টি করা হয় তাকে বিশেষ সঞ্চিতি বলে, যেমন লভ্যাংশ সমতাকরণ তহবিল, কর্মচারীদের কল্যাণ তহবিল, এটা বিশেষ উদ্দেশ্যের জন্য। সাধারণ সঞ্চিতি হচ্ছে নর্মাল যে সঞ্চিতি রাখছি, সাধারণ সঞ্চিতি ওখান থেকে দিব। আর বিশেষ সঞ্চিতি কি, লভ্যাংশ সমতাকরণ, তুমি কোনো উদ্দেশ্য সাধনের জন্য। গোপন সঞ্চিতি নর্মালি হচ্ছে এগুলো কি, যে দেখো গোপন সৃষ্টি করা হয় ব্যবসায়ের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ছাড়া এই সঞ্চিতির কথা অন্য কেউ নিকট প্রকাশ করা হয় না, মানে এটা গোপন ভাবেই তৈরি করা হয়। যদি কোনো কারণে প্রয়োজন হয়, যেটা ব্যবসা প্রতিষ্ঠানের যারা নির্দিষ্ট ব্যক্তি আছে তাদের ছাড়া কেউ জানে না, গোপন সঞ্চিতি কখনো সরাসরি হিসাবভুক্ত করা হয় না, ফলে উদ্বৃত্তপত্রে প্রকাশ করা হয় না। সম্পত্তির অবচয় দেখিয়ে অতিরিক্ত বিশেষ সঞ্চিতি সৃষ্টি করে ছোট ছোট মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় বা চলতি হিসাবের ব্যয় হিসেবে দেখানো হয়। এই সকল গোপন সঞ্চিতিগুলো কি করা হয়, একটু মুখস্থ করবা লাইনটা, সেটা হচ্ছে সম্পত্তির অবচয় হিসাবে দেখিয়ে অতিরিক্ত বিশেষ সঞ্চিতি সৃষ্টি করে ছোট ছোট মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় বা চলতি ব্যয় হিসেবে দেখানো হয়, গোপন সঞ্চিতি। আচ্ছা, এরপর দেখো মূলধন জাতীয় সঞ্চিতি। মূলধন জাতীয় সঞ্চিতি কি বলছে দেখো, ব্যবসায়িক লেনদেন ব্যতীত অপৌনপুনিক লেনদেনের সাথে মাধ্যমে এই জাতীয় সঞ্চিতি সৃষ্টি করা হয়। অর্থাৎ যে সকল লেনদেনের মাধ্যমে মূলধন জাতীয় লাভ হয়, মূলধন জাতীয় সঞ্চিতি সৃষ্টি করা হয়। অর্থাৎ কি, তুমি হচ্ছে ধরো কোনো স্থায়ী সম্পত্তি কেনার জন্য যেগুলোর ফলে হচ্ছে তোমার মূলধন জাতীয় যেগুলো অনিয়মিত লাভ, অর্থাৎ মূলধন জাতীয় মানে কি, যেগুলো আমার হচ্ছে ছোটখাটো না, টাকার ফিগারটা অনেক বিশাল থাকে, এইগুলোর থেকে যে সকল সঞ্চিতিগুলো করা হয় তোমার সেগুলোকে হচ্ছে মূলধন সঞ্চিতি বলে। যেমন সম্পত্তি বিক্রয়, এটা স্থায়ী সম্পত্তি, ঠিক না? তার মানে এটা থেকে অর্জিত লাভ আমার হবে মূলধন জাতীয় সঞ্চিতি। অর্জিত লাভ, কোম্পানি নিবন্ধনের পূর্বে অর্জিত লাভ, মানে যেগুলো বাজেয়াপ্ত শেয়ার, অর্থাৎ কি কেউ টাকা পরিশোধ করতে পারছে না, তোমার শেয়ার ক্রয় করেছে পুরো টাকা পরিশোধ করতে পারছে না, তখন তার 8 টাকা দিয়েছে, ধরো তোমার শেয়ারের দাম 10 টাকা, সে 60 টাকা দিয়েছে, না আরো 3 টাকা দিতে পারছে না। এখন সে যখন দিতে পারছে না, অপারগতা জানাচ্ছে, তুমি কি তাকে 60 টাকা ফেরত দিবা? অবশ্যই না, তুমি 60 টাকাটা রেখে দিবা। এটা হচ্ছে বাজেয়াপ্তকৃত শেয়ার। এইগুলো হচ্ছে আমার মূলধন জাতীয় সঞ্চিতি। আচ্ছা, এখানে কিছু দেওয়া আছে, তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা। চলো আমরা কয়েকটা দেখে নিই, যে আর বাদ বাকিগুলো আমি হোমওয়ার্কে দিব, তোমরা হচ্ছে বাসায় বসে বসে দেখবা। এতক্ষণ ধরে যা পড়েছো তারই ছোটখাটো রিভিউ দেওয়া আছে। যেমন প্রথমটা আমরা সলভ করি, আমাকে বের করতে বলেছে কি, মোট সম্পত্তি। মোট সম্পত্তি কি হবে, আমার জমিটা যোগ করবা, শেয়ার মূলধন আমার সম্পত্তির মধ্যে পড়ে না, দালান কোটা যোগ করবা, দীর্ঘমেয়াদী ঋণ পড়বে না, নগদ যোগ করবা, দেনাদার। মোট সম্পত্তি বলেছে, চলতি সম্পত্তি স্থায়ী সম্পত্তি কিছু বলেনি। দেনাদার যোগ হবে, মজুত পণ্য যোগ হবে, প্রদেয় খরচ হবে না, এটা আমার জন্য দায়, অগ্রিম খরচ আসবে, প্রাপ্য সুদ আসবে, অনুপার্জিত রাজস্ব, এটা তো আমার জন্য দায়, এটা আসবে না। এগুলো যোগ করো, যোগ করে দেখো ফলাফল কত এসেছে। আই গেস এখানে শেষে দিয়ে অ্যান্সার দেওয়া আছে 3,50,000 এসেছে কিনা দেখো। ওকে, এরপরে দেখো পরেরটা আমরা দেখি, যে একটি সম্পত্তি এবং দায়ের উদ্বৃত্ত সমূহ কি বলছে, যে প্রতিষ্ঠান সম্পত্তি এবং দায়ের উদ্বৃত্ত সমূহ হলো, আমাকে বের করতে বলছে কি মালিকানা সত্ত্বে কত টাকা। ঠিক আছে, এখন সম্পত্তি এবং দায় দিয়েছে, এটা কিভাবে করবো আমি বলে দিই। আমরা জানি কি A সমান L প্লাস ওই, তার মানে A সমান L প্লাস ওই হলে আমরা A এর এবং L এর পরিমাণগুলো দিয়ে দেওয়া আছে, তার মানে আমরা L এর হিসাবটা বের করব, L এর হিসাবটা বের করব, এটা থেকে এটা মাইনাস করলে ওই পেয়ে যাবো। আমাকে মালিকানা সত্ত্বে বের করতে বলেছে। তাহলে সম্পত্তি কোনগুলা, দালান কোটা আসবে, নগদ আসবে, এরপর হচ্ছে প্রাপ্য হিসাব আসবে, প্রাপ্য নোট আসবে, বন্ধকি ঋণ, এটা কিন্তু দায়। এরপর হচ্ছে তোমার অনুপার্জিত ভাড়া, এটাও কিন্তু আসবে না। এরপর হচ্ছে দেখো প্রাপ্য সুদ, এগুলো সম্পত্তির মধ্যে, এগুলো থেকে আমি আমার দায়গুলো বাদ দিব। দায় বাদ বাকি যেগুলো আছে সেগুলো বাদ দেওয়ার পরে আমি মালিকানা সত্ত্ব বের করব। 3 নাম্বারটা তোমরা বাসায় করবা, এখানে বের করতে বলেছে চলতি সম্পত্তি। আশা করি তোমরা পারবা। জাস্ট চলতি সম্পত্তি, ব্যাংক জমা, ভূমি কিন্তু আমার স্থায়ী সম্পত্তি, প্রাপ্য হিসাব, এটা আগে তোমরা পারবে। ঠিক আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারটা হচ্ছে চলতি দায় বের করতে বলেছে। তার মানে আমরা এতক্ষণ কিন্তু পড়েছি চলতি দায় কোনগুলো, চলতি সম্পত্তি কোনগুলো, প্রাপ্য হিসাব কিন্তু চলতি সম্পত্তি আসবে, হচ্ছে প্রদেয় দায়, প্রদত্ত বেতন। দেখেছো, এটা হচ্ছে সবচেয়ে বেশি ভুল, সেটা হচ্ছে প্রদত্ত বেতন, কিন্তু আসলে প্রদত্ত বেতন না, এটা প্রদেয় বেতন হলে আমার দায় হতো। প্রদত্ত বেতন এটা তো খরচের মধ্যে পড়ছে,
এরপর হচ্ছে নোট, প্রদেয় নোট, অনুপার্জিত আয়, প্রদেয় বন্ড। ঠিক আছে, বন্ড কিন্তু আমার দীর্ঘমেয়াদী সম্পত্তি, এটা মাথায় রাখতে হবে। অনেকে কিন্তু প্রদেয় দেখে কিন্তু চলতি দায় মেনে দেয় না, বন্ড দীর্ঘমেয়াদী সম্পত্তি। কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল থাকে, ওগুলো আস্তে ধীরে তোমরা বুঝতে পারবে, আমি পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। সেটা হচ্ছে দেখো, অগ্রপ্রদত্ত সুদ, অগ্রপ্রদত্ত ভাড়া, এটা কিন্তু আমার দায়। কেন দেয় এখন যদি প্রশ্ন করো, অগ্রপ্রদত্ত ভাড়া নর্মালি এটা হচ্ছে, এটা যদি দেওয়া থাকে এটা দায় হিসেবে বিবেচনা করা হয়। এটা অগ্রিম প্রদত্ত ভাড়া বুঝায় না, এটা বলা হয় অগ্রিম প্রদত্ত ভাড়া তুমি পেয়েছো, মানে অগ্রিম প্রদত্ত ভাড়া প্রাপ্তি বোঝানো হয়। এই ধরনের থাকলে তুমি এটা ধরে নিবে এটা আমার অগ্রিম প্রদত্ত ভাড়া প্রাপ্তি। ওকে, এরপর তোমরা এগুলো যোগ করে অ্যান্সার করবা। নিম্নলিখিত তথ্যের ভিত্তিতে একটি ব্যবসায়ের চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো। এটাতে আমি জাস্ট সূত্রটা বলবো, এটা তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা। চলতি মূলধনের সূত্র কি? চলতি মূলধনকে আমার কার্যকরী মূলধনও বলা হয়। চলতি মূলধনকে আমার কি বলা হয়? কার্যকরী মূলধন। এটা সূত্র হচ্ছে আমার চলতি সম্পত্তি থেকে, চলতি সম্পত্তি থেকে আমি শর্টকাটে লিখছি চলতি দায়গুলো বাদ। চলতি দায়গুলো যদি আমি বাদ দিই, চলতি সম্পত্তি থেকে চলতি দায়গুলো যদি আমি বাদ দিই, তাহলে এখানের মধ্যে চলতি সম্পত্তি কোনগুলো? সরঞ্জাম আসবে না, দালান কোটাও আসবে না। মজুদ পণ্য চলতি সম্পত্তি, প্রাপ্য হিসাব চলতি সম্পত্তি, যোগ করবা চলতি সম্পত্তিগুলো থেকে চলতি দায় যেগুলো আছে সেগুলো মাইনাস করবা, দেন আমরা হচ্ছে চলতি মূলধন পেয়ে যাব। আশা করি বুঝতে পারছি আমরা। এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবা। আমি কিন্তু বলে দিয়েছি যে কিভাবে করতে হবে, তোমরা বাসায় বসে বসে এই গাণিতিক সমস্যাগুলো পর্যালোচনা করবা। এখানে অ্যান্সার দিয়েছে, অ্যান্সার গুলো মিলিয়ে দেখবা যে ঠিক মতো হয়েছে কিনা। ওকে, এখানে কিছু এমসিকিউ দিয়েছে, রিলেটেড এমসিকিউ। যেমন আমরা দেখি, আলফা কোম্পানি 10 লাখ টাকার প্রাপ্য রয়েছে, 350 দিনের জন্য প্রাপ্য, এটি প্রদর্শিত হবে কোথায়? অবশ্যই বৃত্তপত্রে প্রদর্শিত হবে। 10 লাখ টাকা প্রাপ্য রয়েছে, 350 দিনের মধ্যে প্রাপ্য হবে। অবশ্যই এটা 1 বছরের বেশি সময়, এটা আমার অবশ্যই স্থায়ী সম্পত্তিতে আমি দেখাবো। দেখি কোথায় দেওয়া আছে, স্থায়ী সম্পত্তিতে আমার দেখাইতে হবে। ওকে, এরপর হচ্ছে দেখো, সরি কি বলছে, আলফা কোম্পানি 10 লাখ টাকা প্রাপ্য রয়েছে, যা 350 দিনের মধ্যে প্রাপ্য। ও আচ্ছা, আমি দিনটা খেয়াল করিনি। দেখেছো, আমি তোমাদের বারবার বলছি যে তোমরা খুবই মনোযোগ দিবা প্রশ্ন পড়ার ক্ষেত্রে। আর আমি কিন্তু সেই একই জিনিসটাই ভুল করছি। আমি কিন্তু প্রশ্ন ভালো করে না পড়ে, টায়ার লাগছিল, সেজন্য, যেহেতু অনেক ক্লাস টাস করে এসেছি, টায়ার লাগছিল, তাই তোমাদের পড়িয়ে যাচ্ছি। প্রশ্ন ভালো করে না পড়ে সেই 2 ঘন্টা ধরে কিন্তু আমি অনবরত কিন্তু বুঝিয়ে যাচ্ছি তোমাদের। এন্ড প্রশ্ন ভালো করে পড়িনি, আমার দ্বারাও ভুল হয়েছে। তার মানে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমার মতো যদি ভুল করো, প্রশ্ন না পড়ে যদি অ্যান্সার করো, কিছুক্ষণ আগে এমসিকিউ একটা ভুল করেছি, এখন দেখো আমি আবার প্রশ্ন না পড়ে এমসিকিউটা ভুল করেছি। 350 দিন ওয়ার্ডটা বেশি দেখে আমি বলছি কি যে এটা স্থায়ী সম্পত্তিতে লিপিবদ্ধ হবে, কিন্তু আমি এটাই ভাবলাম না যে এই ভুল কিন্তু তোমরাও করতে পারো, যে 1 বছর সমান তো 360 দিন, আর 360 দিন মানে এখানে আছে 350 দিন, 1 বছরের মধ্যকার সময়, তার মানে এটা চলতি সম্পত্তিতে লিপিবদ্ধ হবে। দেখেছো, চলন্ত উদাহরণ পেয়ে গিয়েছো একদম ক্লাসের মধ্যে। তাই তোমরা কিন্তু এই ভুলটা করবে না, পরীক্ষার হলে গিয়ে এভাবে তাড়াহুড়া করে নার্ভাস হয়ে কিন্তু 350 দিন দেখেছো, একটা বেশি সংখ্যা দেখেছো, তাই স্থায়ী সম্পত্তি দাগিয়ে দিয়ে কিন্তু চলে আসবে না, চলতি সম্পত্তি কিন্তু দাগাবে। এরপর দেখো নিচের কোনটি অলিক সম্পদ? অলিক সম্পত্তি, দেখে এটা অ্যান্সার করো কোনটা হবে। সুনাম না, এটা অস্পর্শনীয়। পেটেন্ট অস্পর্শনীয়। কপিরাইট অস্পর্শনীয়। অগ্রিম ভাড়া, এটা তো নাই। তারপরে শেয়ার থেকে মূল্য ছাড়, এটা হচ্ছে অলিক সম্পত্তি, যেটা বড় ধরনের খরচ আমি সম্পত্তি হিসেবে দেখাই, যেটা চাইলেও আমি বলতে পারবো না যে এই টাকাটা কত, টাকাটা আমি আবার নিয়ে আসবো বা ফেরত নিব, এরকম কিছু না, করা যায় না। এরপর দেখো পরেরটাতে আমরা যাই, অগ্রিম। আচ্ছা, এখানে একটা ম্যাথ আছে, আমরা এটা একটু সলভ করার ট্রাই করি। দেখো এখানে কি বের করতে বলেছে, কার্যকরী মূলধন। যে কোনো প্রশ্ন অ্যান্সার করার আগে সবসময় শেষে চলে যাবে, দেখবা কি যে কি বের করতে বলছে, কার্যকরী মূলধন বের করতে বলছে। এরপর যখন তুমি প্রশ্নটা করবে তখন তুমি অনেক বেশি অ্যাটেন্টিভ থাকবা, যে কার্যকরী মূলধন বের করতে বলেছে, কি কি লাগবে সেটা বুঝতে পারবে। দেখো দেনাদার লাগবে, কার্যকরী মূলধন কিভাবে বের করতে হয়, চলতি সম্পত্তি থেকে চলতি দায় মাইনাস। দেনাদার আছে 25,000, অগ্রিম প্রদান আছে 10,000 টাকা, ব্যাংক হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, এটা তো আসবে না, এটা দায়ে যাবে। স্থায়ী সম্পত্তি, এটা তো আসবে না। তার মানে এই দুইটা যোগ করার পরে ব্যাংক জমাতিরিক্ত আর হচ্ছে পাওনাদার, এই দুইটা যোগ করে একটা থেকে আমার এইগুলো হচ্ছে মাইনাস করবা, তাহলে আমি কার্যকরী মূলধন পেয়ে যাব। আচ্ছা, এরপর দেখো চলতি সম্পত্তিতে লিপিবদ্ধ করা হয় তারল্যের ভিত্তিতে। চলতি সম্পত্তি আমার লিপিবদ্ধ করা হয় কিসের ভিত্তিতে? তারল্যের ভিত্তিতে।
এরপর ব্র্যান্ড নেম কোন ধরনের সম্পত্তি, অবশ্যই এটা স্পর্শনীয় সম্পত্তি, যেহেতু এটা ট্রেডমার্ক হিসেবে ইয়া করা হয়। কোনটি মালিকানা সত্ত্বের অংশ নয়, মালিকানা সত্ত্বের অংশ নয় কোনটা, দেখি বলো। পরিশোধিত মূলধন, বন্ড, শেয়ার প্রিমিয়াম, সাধারণ রিজার্ভ নাকি মূলধন রিজার্ভ। দেখি এটা অ্যান্সার করো যে কোনটি মালিকানা সত্ত্বের অংশ নয়। আমি কিন্তু পড়িয়েছি পরিশোধিত মূলধন অবশ্যই অংশ, বন্ড আসবে, বন্ডটা হচ্ছে কিন্তু আমার দায়। দেখতো কত নাম্বার ছিল এটা, এটা ছিল হচ্ছে 13-14 নাম্বার, তাই না? 13-14, এই দেখো সি বন্ড। হ্যাঁ দেখো বন্ড। ওকে, এখানে আর দেওয়া নেই, এতটুকু পর্যন্তই। টাইপিং মিস্টেকের কারণে অনেকগুলো দিয়ে দেওয়া আছে লাগছে। আচ্ছা, আজকে কিন্তু অনেক কিছুই আশা করি তোমরা জেনেছো যে আমাদের সমন্বয়গুলো কিভাবে বিবেচনা করতে হয়, সমন্বয়ের অ্যান্সারগুলো কিভাবে দিতে হয়। আমি খুব আশা করি যে সমন্বয় রিলেটেড তোমাদের কোনো ধরনের কনফিউশন নেই, অ্যান্ড ওইখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি সমন্বয়টা এত লেন্দি ভাবে পড়িয়েছি। দেন পরবর্তীগুলো আমি কিছু এমসিকিউ সলভ করলাম, কিছু গাণিতিক সমস্যাও সলভ করলাম। তোমরা বুঝতে পারছো যে এই পোর্শনগুলো থেকে কিভাবে কোয়েশ্চেন আসতে পারে। সবশেষে বলি, ভয় পেও না, কেননা এটা একটা ভর্তি যুদ্ধ, অ্যান্ড এখানে তোমরা ডিমোটিভেটেড হবা। অনেক সারা রাত পড়ার পরেও দেখবা গালাগাতা কিছু পড়ার পরেও দেখবা পরের দিন যখন এক্সামিনেশন হলে বসবে নাম্বার কম আসবে কন্টিনিউয়াসলি। এগুলো নিয়ে হতাশ হবে না, চেষ্টা করতে থাকো, কচ্ছপের গতিতে আগাতে থাকো। কচ্ছপের গতিতে কেন বলছি, কচ্ছপের গতিতে এই জিনিসটাকে আবার ভুল ইন্টারপ্রেট করো না। তোমাকে কিন্তু দৌড়াতে হবে খরগোশের গতিতে, কিন্তু টেকনিক ফলো করতে হবে কচ্ছপের মতো। মানে কি, তোমাকে হতে হবে স্টেডি, মানে একদম লাগাতার লেগে থাকতে হবে। খরগোশের গতিতের মতো গিয়ে অর্ধেকে বসে থাকবে এরকম না, কচ্ছপের গতি ফলো করবা না, কচ্ছপের মাইন্ডসেটটা ফলো করবা। তোমাকে হচ্ছে স্টেডি হইতে হবে, অর্থাৎ তোমাকে ধীর স্থির ভাবে আগাইতে হবে না, মানে তোমাকে কচ্ছপের মাইন্ডসেটটা ফলো করতে হবে। সেটা হচ্ছে কচ্ছপ যেমন লাগাতার শ্রম দিয়ে থাকে, একদম কনসিস্টেন্সি রেখে এই জিনিসটা ফলো করবা, কিন্তু তোমাকে দৌড়াতে হবে কিন্তু খরগোশের গতিতে। তার মানে তোমাকে সবকিছু ফার্স্টলি শেষ করতে হবে, কিন্তু কন্টিনিউয়াসটা রাখতে হবে। কন্টিনিউয়াস যেটা বিষয় থাকে পড়ালেখার মধ্যে, এটা কিন্তু তোমাকে দিতে হবে, তোমাকে স্টেডি হইতে হবে। তাহলে তুমি বুঝতে পারছো তোমাদের এই পোর্শনগুলা থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে, কিভাবে পোর্শনগুলা থেকে হচ্ছে গাণিতিক সমস্যাগুলো কিরকম হতে পারে। এই যে কিছুক্ষণ আগে যেগুলো সলভ করলাম, এগুলো কিন্তু রিটেনের মধ্যে আসে, এমসিকিউর মধ্যেও আসে। আশা করি তোমরা ওভারঅল ধারণা পেয়ে গিয়েছো, তোমাদের কোনো কনফিউশন বা হচ্ছে বা সমস্যা হওয়ার আই গেস কথা না। আজকের জন্য এতটুকু, সবাইকে ধন্যবাদ।